বিসমিল্লাহিররহমানিররহিম। তো আজকের যে ডিসকাশনটা ওইটা তেমন অফিসিয়াল বা মানে আহামরি তেমন কিছু না, জাস্ট যারা বিগিনার মানে একদম একদম নিউ বা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট বা সেকেন্ড ইয়ারে পড়ে, তো ওদের আইসিপিসি নিয়ে তেমন ধারণা থাকে না। আইসিপিসি এনসিপিসি অ্যাকচুয়ালি ওখানে কি হয়, কি টাইপের কোয়েশ্চেন আসে, বা মানে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটা কি ওইটাই জানে না, ইভেন প্রিলিমিনারি কি, অনসাইট কি। তো ওদের জন্যই মেইনলি হচ্ছে যে কি আজকের ডিসকাশনটা, যাতে ওরা কোয়েশ্চেন করতে পারে। তোমাদের মেইনলি হচ্ছে যে যারা একদম ফুল বিগিনার আছো, যাদের অনেক কোয়েশ্চেন, অনেকে আমাকে মেসেজ দিচ্ছিল যে এই মানে অনেক ধরনের কোয়েশ্চেন করতেছিল, মেইনলি তাদের জন্য আজকের মিটিংটা। আজকে হচ্ছে শুধু কোয়েশ্চেন করবা আর আমি তোমাদেরকে হেল্প করবো যে কি কি করতে হবে। তারপরে কিছু অবভিয়াসলি টিপসও দিব যে মানে কিভাবে এই সামনের 3-4 মাসের মধ্যে ইনশাল্লাহ কন্টেস্টটা হবে। তো এই 3-4 মাস কি করবা, কি করলে ভালো, মানে মোটামুটি এমনি তো প্রিপারেশন তো পুরো বছর নিতে হবে, সারা বছরই প্র্যাকটিস করতে হয়, মানে 3-4 মাস আগে কিভাবে প্র্যাকটিস করা উচিত যাতে তুমি ফ্লোতে থাকো। তো এগুলা নিয়ে আজকে ইনশাল্লাহ কথাবার্তা বলবো আর কি। তো এখনো স্টুডেন্ট আসতেছে প্রচুর, আরো মনে হয় আরো 1-2 মিনিট ওয়েট করি। আপাতত প্রায় 26 জন আসছে। সো প্রথমে হচ্ছে যে গিয়ে কিছুদিন আগে হয়তোবা তোমরা সবাই দেখছো পোস্টটা, যে আমাদের মানে ঢাকা ইউনিভার্সিটি ইনশাল্লাহ তোমাদের কি ওই আইসিপিসি স্টিল প্রচুর মানুষ আসতেছে। ওকে, আমরা সবাই জানি যে সামনে আমাদের ইনশাল্লাহ আইসিপিসি অনুষ্ঠিত হবে। তো এসিএম আইসিপিসি তে ভালো করা, এটা প্রত্যেকটা কম্পিটিটিভ প্রোগ্রামারের একটা ড্রিম, একটা স্বপ্ন, এবং এটার জন্যই সবাই মূলত পরিশ্রম করে। সোজা কথা, মেইন টার্গেটটা হচ্ছে যে কি এসিএম আইসিপিসি এবং এনসিপিসি এই কন্টেস্ট গুলোতে ভালো করে একটা ভালো র্যাঙ্ক তোলা। দুঃখজনকভাবে আমার কোনো ভালো র্যাঙ্ক নাই, তবুও আমি অনেকগুলো এনসিপিসি এবং আইসিপিসি তে অ্যাটেন্ড করছি, তো মোটামুটি এক্সপিরিয়েন্স আছে যা তোমাদের সাথে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ। তো আমি প্রথম যে অনসাইটটা দিছি সেটা হচ্ছে না, ফার্স্টে দিছি 2017 সালের প্রিলিমিনারিতে এসিএম আইসিপিসির। কন্টিনিউ করতে পারতেছি না, কিছুক্ষণ পর প্রবলেম আসতেছে, পড়তে হচ্ছে। আজকে 40 উপরে হবে মনে হয়। হ্যাঁ অলরেডি 40 উপরে হবে মনে হয়, আজকে অলরেডি 30 হয়ে গেছে। হ্যাঁ, আমার এতগুলো স্টুডেন্ট আছে তো কে জানতে, ম্যাক্সিমাম স্টুডেন্ট না, মানে বাইরেরও আছে, স্টুডেন্টও আছে। হ্যাঁ হ্যাঁ। এ ফারহান সাদেক সাকিব, কি অবস্থা? ভালো আছোস? ওয়ালাইকুম আসসালাম দোস্ত, কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালোই দিনকাল কেমন যায়? যাচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ। ওকে, ভালোই। তো আমার ক্লোজ ফ্রেন্ড ফারহান সাদেক সাকিব এবং একজন ভালো ডিজাইনার আমার একাডেমির যত ধরনের ব্যানার এবং লোগো সব ধরনের ডিজাইন এই করছে। তারপর আচ্ছা সার্টিফিকেট, আচ্ছা। মেইনলি আমার সার্টিফিকেট গুলো ডিজাইন করা সব। তো জাযাকাল্লাহ, ধন্যবাদ, তুইও আসছস। ওকে, আচ্ছা কি নিয়ে আমি তো জানি না, আমাকে সবুজ লিঙ্ক দিল। আজকে হচ্ছে ওই এসিএমআইসিপিসি আসতেছে না সামনে, তো এটা নিয়ে আচ্ছা যাদের হ্যাঁ কোয়েরি আছে কি করতে হবে না করতে হবে, বা মাঝখানে এই 3-4 মাস কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত, কিভাবে প্র্যাকটিস করা উচিত, এগুলো আর কি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। এটা কি দিল কে? মিট অটো অ্যাডমিট এক্সটেনশন, ভাই আল্লাহ রহমত করুক তোমার উপরে। মিট অটো এক্সটে এটা আছে যে জানতাম না, এটা আগে অ্যাড করি, আমার প্রচুর ঝামেলা হয়। এটা কি সিকিউর? ভাইয়া রেটিং দেখেন, রেটিং মেবি ভালোই আছে। হ্যাঁ, রেটিং রেটিং দেখলে হবে ভাইয়া, সমস্যা নেই। ওকে অ্যাড মারতেছি। ঠিক আছে। আমার বারবার ইয়া হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, এখন অ্যাপ্লাই কেমনে করবে এটারে? এটা কি নিজে নিজে অ্যাপ্রুভ করবে?
আবু সুফিয়ান এটা কি নিজে নিজে অ্যাপ্রুভ করবে? তুই অ্যাড করছস, আমি আমার লিপ নিয়ে ট্রাই করে দেখি। হ্যাঁ লিভ নে তুই লিভ নিয়ে ট্রাই কর। কই না, কিছু তো লিভ দিয়ে বললো না। ট্রাই করলে হবে না ভাইয়া। একবার যে জয়েন করে তাকে আর অ্যাডমিট দেওয়ার প্রয়োজন হয় না, নতুন করে যারা আসবে তারাই বুঝতে পারবে। না হচ্ছে না তো, এখন অ্যাপ্রুভ করা লাগলো একজনকে। আচ্ছা বাদ দাও, সমস্যা নেই। ওকে, সো প্রথমে শুরু করি। যারা একদম এসিএম আইসিপিসি কি এটা সম্পর্কে কিছুই জানে না, বা অনসাইট জিনিসটা কি এটা সম্পর্কে কিছুই জানে না, তো তাদের জন্য বলি প্রথমে এসিএম আইসিপিসি এটা হচ্ছে যে গিয়ে ইন্টারন্যাশনাল কলেজের প্রোগ্রামিং কন্টেস্ট। স্যার আমাকে অ্যাপ্রুভ করা লাগছে? আরে বেটা তুই তো অ্যাড জয়েন দিছিলি, ওই কারণে অ্যাপ্রুভ করা লাগবে না তো তোরে। আমি এখন রিসেন্টলি একজন জয়েন অন্য দিছে। জিও গাড়িতে কিনতেছি, এখন খুললাম মাত্র। না একজন অ্যাপ্রুভ করা লাগছে তো। আচ্ছা বাদ দে, আচ্ছা, এখন আর কেউ আসবে বলে মনে হয় না, আশা করি। তো আপাতত এখান থেকে কথা বলি, স্টার্ট করে দিই। হইছে। ওকে, সো এসিএম আইসিপিসি। তো এসিএম আইসিপিসি এই জিনিসটা হচ্ছে ওই ইন্টারন্যাশনাল কলেজের প্রোগ্রামিং কন্টেস্ট। তো এটা সবচেয়ে রেপুটেড একটা কন্টেস্ট, এবং অনেক মানে ওই তোমার কি বলে যে ওই যে আইটি ফার্ম গুলো এটা খুঁজে যে তারা কি তোমার এসিএম আইসিপিসি থেকে আসছে বা ন্যাশনাল এনসিপিসি আইসিপিসি কন্টেস্ট গুলো করছে কিনা, এই টাইপের কম্পিটিটিভ প্রোগ্রামারদেরকে তারা নিতে চায়। ইভেন আমার এখনো মনে আছে আমি যখন লাস্ট যে আইসিপিসিটা দিছি ওটা হচ্ছে 2019 এর আইসিপিসি, সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে হয়েছিল। তো স্যামসাং আর&ডি ওদের থেকে মেবি ওদের থেকে, আমি জানি না ওদের থেকে নিছে কিনা, তবে ওদের থেকে মেবি ইমেল নিয়ে সবাইকে হচ্ছে যে কি একটা মেল পাঠাইছে যে তারা যাতে স্যামসাং এ অ্যাপ্লাই করে আর&ডি তে। তো ওখানে তাদের ইন্টারভিউ এর রিকোয়েস্ট গুলোর জন্য যখন ওরা ওখানে লিংক দিয়ে দিছে কি কি লাগবে, তো ওখানে ঢুকলাম, ওখানে দেখি যে একটা ইমেজের কোনায় লেখা আছে যে আইসিপিসি এনসিপিসি প্রেফার্ড। তো ব্যাপারটা হচ্ছে যে কি এই আইসিপিসি এনসিপিসি যে কন্টেস্ট যারা করে, আমি বলতেছি না ভালো করে, আমি জাস্ট বলতেছি যারা করে এদের ভালো একটা ইফেক্ট পড়ে যেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে ওখানে। প্লাস আর অবভিয়াসলি ওদের তো এই কোডিং কোয়েশ্চেন গুলো তোমার থেকে সলভ করতে হবে যদি ও ইয়াতে চান্স পাইতে চাও। আমার কলম পড়ে গেছে, একটু কলমটা নি। আল্লাহ। বাট এই এই রেপুটেড কন্টেস্ট গুলোতে অ্যাটেন্ড করা এটা কিন্তু অনেক রেসপেক্টিভ। লাইক কখনো যদি এনসিপিসি আইসিপিসি তে চান্স পাও তো, বাট এটার কয়েকটা ধাপ আছে। আইসিপিসির ক্ষেত্রে বলি, যেহেতু সামনে আমাদের আইসিপিসি, তো ফার্স্টে যে কন্টেস্টটা হয় ওইটা হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারি। তো আমি একটু স্ক্রিন শেয়ার দিয়ে কোড মার্শালে যাই। ইউর এন্টার স্ক্রিন। স্ক্রিন শেয়ার হয়েছে আমার? ক্লিয়ারলি দেখা যাচ্ছে সব? হ্যাঁ দেখা। ওকে, তো এটা হচ্ছে যে গিয়ে কোর্ট মার্শাল। তো কোর্ট মার্শাল এই অনলাইন জাজটাতেই হচ্ছে যে গিয়ে আমাদের যত ন্যাশনাল কন্টেস্ট আছে ওগুলো হয়। তো ন্যাশনাল কন্টেস্টের ক্ষেত্রে বা আমাদের যে ন্যাশনাল কন্টেস্ট গুলো হয় ওখানের ক্ষেত্রে হচ্ছে যে গিয়ে যে আইসিপিসিতে কয়েকটা ধাপে কন্টেস্ট হয়। ফার্স্ট ধাপ যেটা সেটা হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারি কন্টেস্ট। তো প্রথমে বলি প্রিলিমিনারি কন্টেস্ট নিয়ে। প্রিলিমিনারি কন্টেস্টটা হচ্ছে একটা অনলাইন কন্টেস্ট, তবে হ্যাঁ আইসিপিসি অ্যাটেন্ড করতে তোমাকে একটা অবভিয়াসলি টিমের মধ্যে থাকতে হবে, এবং টিমটা রেজিস্ট্রেশন করে কোচে। কোচ বলতে ইউনিভার্সিটির প্রফেসর মেইনলি হয়, তবে নিজেরা কোচ হইতে পারে মেবি, আমি ঠিক জানি না। তো ফার্স্ট যে কন্টেস্টটা হয় ওটা হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে সব টিম অ্যাটেন্ড করবে। প্রথম কথা, এটা হচ্ছে অনলাইন কন্টেস্ট এবং প্রিলিমিনারিতে, তবে হ্যাঁ যে প্রবলেম সাবমিট দিবে কিন্তু একটা পিসি থেকে, কারণ ওরা আইপি অ্যাড্রেস ট্র্যাক করে। 2-3টা পিসি থেকে সাবমিট দেওয়া যাবে না।
প্রিলিমিনারি কন্টেস্টের একটা লিংক দেখাই, আইসিপিসি মক কন্টেস্ট, সাউথ ইস্ট ইউনিভার্সিটি আইসিপিসি রিজিওনাল, ঢাকা রিজিওনাল আইসিপিসি ঢাকার প্রিলিমিনারি, এই তো এটা একটা ওই 2019-এর প্রিলিমিনারি রিজিওনাল প্রিলিমিনারি কন্টেস্টের লিংক এটা। তো এখানে প্রবলেমগুলো আছে, তো তোমরা চাইলে প্র্যাকটিস করে নিতে পারো, তো ওগুলো সম্পর্কে আমি আরো বলবো। তো এটা হচ্ছে যে কি প্রিলিমিনারি কন্টেস্টের প্রবলেমগুলো। তো এই প্রিলিমিনারি কন্টেস্টে সবগুলো টিম অ্যাটেন্ড করতে পারবে। 2019-এ প্রিলিমিনারি কন্টেস্টে অ্যাটেন্ড করছে হচ্ছে, দাঁড়া আমি একটু দেখি, প্রায় স্ট্যান্ডিংসে যাচ্ছি, অনেক, এটা তো শেষ হয় না। এই তো বাকিরা তো অ্যাটেন্ড করছে কিন্তু সাবমিট করছে, সলভ করতে পারে না, তবুও তাদেরকে কাউন্টে রাখি। অ্যাটলিস্ট মানে প্রবলেম সাবমিট করছে বা অ্যাটলিস্ট সলভ করছে, বাকি টিমের কথা বাদ দিল, অ্যাটলিস্ট একটা সলভ করছে হচ্ছে প্রায় 1700টা টিম, পুরো বাংলাদেশের 1700টা টিম। তো প্রিলিমিনারিতে মানে আইসিপিসির জন্য যারাই রেজিস্ট্রেশন করবে সবাই প্রিলিমিনারিতে অ্যাটেন্ড করতে পারবা। আর প্রিলিমিনারি থেকে হচ্ছে যে গিয়ে রিজিওনাল কন্টেস্টের জন্য, যেটা ঢাকাতে হয় বা যে ইউনিভার্সিটিতে হয় আর কি, যেমন কি এবারে মেবি ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে, তো যে ইউনিভার্সিটিতে হয় ওই ইউনিভার্সিটিতে অন সাইটে যাবে শুধু সিলেক্টেড টিমগুলো। এখন সিলেক্ট করার একটা প্রসেস আছে, প্রসেসটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিকে ওরা স্লট দিয়ে দেয়, ওইটা প্রিভিয়াস এনসিপিসি আইসিপিসি কন্টেস্টের রেজাল্টের উপরে। প্রিভিয়াসলি তোমাদের ইউনিভার্সিটি টিমগুলো যদি ভালো করে আসে স্লট বেশি পাবা, আর নাহলে কম পাবা, ব্যাপারটা হচ্ছে এরকম। তো সিনাপস তোমরা একটা ওয়েবসাইট দেখছো মেবি, ওই সিনাপস ওয়েবসাইটের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ওরা ইউনিভার্সিটি রেটিং দেয়, মানে প্রিভিয়াস কন্টেস্ট গুলোর উপর বেস করে। তোমরা ওটা দেখতে পারো নিজেদের ইউনিভার্সিটির রেটিং র্যাঙ্কিং কোথায় আছে, ওটার থেকেও কিছু ধারণা আসবে তোমাদের। সিনাপসিস ওদের পেজটাও খুব সুন্দর। তো তো ব্যাপারটা হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারিতে যখন ইউনিভার্সিটিতে স্লট দেয়, যেমন কি সাউথ ইস্ট ইউনিভার্সিটির এই কন্টেস্টটাতে আমাদের চিটাং ইউনিভার্সিটিকে 2টা স্লট দিছিল। তো চিটাং ইউনিভার্সিটি থেকে কিন্তু টিম 5-6টা অ্যাটেন্ড করছিল প্রিলিমিনারিতে, 5-6টা না আরো বেশি হবে, প্রিলিমিনারিতে অনেকগুলো টিম অ্যাটেন্ড করছিল, কিন্তু বেস্ট 2টা টিমকে ওরা আমরা কি পারমিশন পাইছি অন সাইট অ্যাটেন্ড করার। তো প্রিলিমিনারি কন্টেস্টটা হচ্ছে মূলত তোমাদের ইউনিভার্সিটির টিমগুলোর মধ্যেই কন্টেস্ট। হ্যাঁ, কন্টেস্টটা পুরা বাংলাদেশের উপর ডিপেন্ড করে, তোমার র্যাঙ্কিং দেওয়া হয় ঠিক আছে, কিন্তু তুমি যদি তোমার কিন্তু তোমাকে সিলেক্ট করা হবে ঢাকা বা ওই অন সাইটের জন্য ওই যে তোমার ইউনিভার্সিটি টিমগুলোর র্যাঙ্কিং এর উপর ডিপেন্ড করে। তো আমাদের ইউনিভার্সিটির একটা টিম ফার্স্ট টিম যেটা ছিল, যিনি এটা হচ্ছে আমাদের সিনিয়রদের টিম, ওদের র্যাঙ্ক ছিল কত দেখি একটু, সিইউ এই সিইউ প্লাস আলট্রা, ওদের র্যাঙ্ক ছিল 26। ওকে, ওরা 6টা প্রবলেম সলভ করছিল। আর আমাদের র্যাঙ্ক ছিল, আমাদের র্যাঙ্ক অনেক নিচে ছিল সেবারে, 100 পারে ছিল নাকি, সার্চ করি, সিএইচআই চিটাং ইউনিভার্সিটি, এই সিইউ ব্যাক টু দ্য বোর্ড 119 ছিল র্যাঙ্ক। তো বাকি টিমগুলোর র্যাঙ্ক আরো পিছনে ছিল, তাই ওদেরকে না হয় নাই যে আমাদের 26 এবং 119 যে টিমটা ছিল এই দুইটা টিমকে পারমিশন দেওয়া হয়েছিল যেতে। তো এভাবে হচ্ছে যে প্রিলিমিনারিতে তোমাদের ইউনিভার্সিটির টিমগুলোকে তোমাদের থেকে হারাইতে হবে যদি অন সাইডে যেতে চাও। তবে আরেকটা ব্যাপার আছে, প্রিলিমিনারিতে যদি টিমগুলো বেশি খারাপ করে তাহলে আবার স্লটও কমাই দেয়, এটা মেবি হয়েছিল, আমি ঠিক জানি না, মেবি হয় এটা।
তো মেইনলি হচ্ছে যে প্রিভিয়াস কন্টেস্ট গুলোর উপর বেস করে তারা স্লট দেয়, ওই স্লটের উপর ডিপেন্ড করতেছে যে তুমি তোমার ইউনিভার্সিটিতে তোমার টিমের র্যাঙ্ক কত হচ্ছে এই প্রিলিমিনারিতে, সেটার উপর ডিপেন্ড করে তোমাদেরকে কিসে নেওয়া হবে, অনসাইটে নেওয়া হবে। আর অনসাইটটা তো অনেকে জানো না অনসাইট কি, বা অনেকে জানো, অনেকে অ্যাটেন্ডও করছো। তো অনসাইটে হচ্ছে যে তোমাদের থেকে ওই ইউনিভার্সিটিটাতে গিয়ে 3জন টিম একটা পিসিতে বসে কন্টেস্ট দিতে হবে। তো এটা হচ্ছে যে অনসাইট। তো অনসাইটের পরে যে আগে প্রিলিমিনারি প্রবলেম সেট বা প্রবলেম সেটের স্টাইল সম্পর্কে একটু বলি। প্রিলিমিনারিতে সবসময় কোয়েশ্চেন অনেক ইজি হয় অনসাইটের তুলনায়, বেসিক্যালি ইজি হয়। আর স্পেশালি দুইটা কোয়েশ্চেন তো এমন দিবে যেটা সবাই পারবে, যেমন কি এই 2019 এর আইসিপিসির প্রিলিমিনারিতে এই দুইটা কোয়েশ্চেন ছিল যেটা হচ্ছে যে একদম ইজি। এই দুইটা, একটা তো হচ্ছে যে একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল। ওই প্রবলেমটা একটু দেখি কি প্রবলেম ছিল। I have to log in. তো এই কোয়েশ্চেনটা ছিল জাস্ট বাংলাদেশ প্রিন্ট করব, এবং কোডও দিয়ে দিছে এরা, জাস্ট কোডটা কয় ইউজ করব অনেকটা বলা যায় এরকম। তো তো এই জিনিসটা ছিল হচ্ছে যে ফার্স্ট প্রবলেম। তো এটা সবাই পারবে, যে প্রোগ্রামিং পারে, যে প্রোগ্রামিং সম্পর্কে যার আইডিয়া আছে বা জীবনে কোনোদিন কোড লিখছে, সে তো অবভিয়াসলি সলভ করতে পারবে। 1708 জন সলভ করছে এটা। আরেকটা প্রবলেম একটু হার্ড ছিল এটার তুলনায়, তবে একদম ইজি ছিল। এটা হচ্ছে যে 1031 জন করছে। তাহলে এরকম দুইটা প্রবলেম থাকবে প্রিলিমিনারিতে, দুইটা বা তিনটা থাকতে পারে যে যেটা একদম স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, কোয়েশ্চেন করবা, বলো বলো। এমনি আনমিউট করছো? হ্যাঁ ভাইয়া ভুলে আচ্ছা, সমস্যা নেই সমস্যা নেই, আমি কিছু কোয়েশ্চেন করতেছি। ওকে, তো হচ্ছে যে এই দুইটা প্রবলেম একদম ইজি ছিল। তবে ইজি প্রবলেম গুলো করে যে পার পেয়ে যাবা তা না, তোমার থেকে মোটামুটি ভালো মানের প্রবলেম সলভ করতে হবে। এটাও আবার ডিপেন্ড করতেছে হচ্ছে যে তোমার ইউনিভার্সিটিতে টিম গুলো কিরকম স্ট্রং। তারা যদি তোমার থেকে বেশি সলভ করে ফেলে তাহলে হচ্ছে ওরাই চান্স পাবে। এখন এটা ঠিকভাবে বলা যায় না, যেমন কি ধরো ঢাকা ইউনিভার্সিটির বা বুয়েটের অনেক টিম অনেক ভালো করেও অনেক সময় চান্স পায় না, কারণ হচ্ছে যে ওদেরকে যে পরিমাণ স্লট দেওয়া হয়, তো ওটা মানে ওদেরকে বেশি বেশি দিলেও এটাও কম হয়ে যায় অনেক সময়, মানে ওখানে অনেক ভালো টিম আছে। তো ওরা হচ্ছে যে অন্যান্য ইউনিভার্সিটি থেকে ভালো করেও ওরা চান্স পাচ্ছে না। তো ব্যাপারটা হচ্ছে এটা ঠিকভাবে ডিস্ট্রিবিউট করছে, মানে ব্যাপারটা হচ্ছে সব ইউনিভার্সিটিকে চান্স দেওয়া হবে এমন না। যে যেমন কি তুমি যদি হিসাব করো যে ম্যাক্সিমাম ভালো টিমগুলো কিন্তু সাস, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, এখানেই বেশি থাকে ম্যাক্সিমাম ভালো টিম। কিন্তু এখন সবগুলো যদি ওখান থেকে চলে যায় তাহলে তো হবে না। বাংলাদেশে অনেকগুলো মানে অন্যান্য ইউনিভার্সিটি আছে, অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি আছে, সবাইকে তো চান্স দেওয়া হবে। তো এই কারণে দেখা যায় যে হচ্ছে যে কিছু ভালো মানে ভালো ইউনিভার্সিটি হইলে ওদের অনেক ভালো টিমও চান্স পাচ্ছে না, আবার নরমাল বা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি অনেক চান্স পাচ্ছে। আবার কিছু প্রাইভেট ইউনিভার্সিটি হচ্ছে যে অনেক ভালো, ওদেরগুলো ওখানেও অনেক ভালো টিম আছে, যেমন কি এমআইএসটি তে অনেক ভালো টিম আছে। তো এরকম হয় আর কি। তো এটা ডিপেন্ড করে, যে এটা ডিপেন্ড করতেছে মেইনলি তোমার ইউনিভার্সিটিতে টিম কেমন আছে আর তোমার ইউনিভার্সিটিতে স্লট কয়টা দেওয়া হয়েছে। তবে প্রায় সব ইউনিভার্সিটিতেই স্লট দেয়, এটা এটা ধরা কথা। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা তুমি তোমার ইউনিভার্সিটির টিমগুলো সম্পর্কে খবর নাও, তাদের স্ট্রেংথ সম্পর্কে খবর নাও, ওইটা নিয়ে সবার আইডিয়া থাকা উচিত। নিজের ইউনিভার্সিটিতে কিরকম টিম আছে, নিজের ইউনিভার্সিটিতে কিরকম কম্পিটিটিভ প্রোগ্রামার আছে, এবং অন্যান্য ইউনিভার্সিটিতেও কিরকম আছে, ওগুলোও খবর রাখা উচিত। তোমার কম্পিটিটর সম্পর্কে তোমার থেকে ভালো ধারণা থাকা উচিত একটা কন্টেস্টেন্টের জন্য, কারণ এটা কন্টেস্ট, এটা পড়ালেখা না, এটা একটা গেম, বা অনেকটা বলা যায় ওয়ার্ল্ড কাপ ফুটবল বা ক্রিকেট ম্যাচের মতো। তো একজন ফুটবলার বা একজন ফুটবলের টিমের ক্যাপ্টেন বা কোচ নিজের টিমের স্ট্রেংথ সম্পর্কে খেয়াল রাখে না শুধু, সে অন্য তার অপেন টিমগুলোর স্ট্রেংথ সম্পর্কেও খবর রাখে। এটা এটা এটার উপরে তোমার রেজাল্টটা ডিপেন্ড করতেছে, কি পরিমাণ তোমার থেকে প্র্যাকটিস করতে হবে, কি পরিমাণ ইমপ্রুভ করতে হবে ফার্স্ট। তো এগুলো হচ্ছে কথা। তো গত প্রিলিমিনারিতে, তবে প্রিলিমিনারিতে হচ্ছে যে আমার সব সময় একটা ভুল করছি প্রত্যেকবার, সেটা বলি। সেটা হচ্ছে যে আমি প্রত্যেকবার প্রিলিমিনারি আমি 2018 এই কাজ করছি, 2019 এই কাজ করছি। সেটা হচ্ছে যে 2018 এবং 19 দুইটাতে একটা করে নাম্বার 3 প্রবলেম ছিল। থার্ড ইজিয়েস্ট যে প্রবলেমটা, এই ফার্স্ট দুইটা তো ইজি প্রবলেমই, তারপরেরটা ছিল এটা এটা একটা নাম্বার 3 প্রবলেম ছিল। আই হোপ একটু দেখি, নাম্বার 3 হওয়ার কথা প্রবলেম।
so much team who got accepted verdict আইডিকে এটা তো সলভ করছিলাম মনে হয় একটু লগইন করি ওকে তো এটা করছি এই প্রবলেমটা কি জন্য বাদ দিছি আমরা আজও আমরা চারটা করছিলাম তো আমি নিজে তো কনফিউজড হয়ে গেছি এখন কোনটা কোনটা করছিলাম কন্টেস্টটা কি খাই দিছিলাম আমি আল্লাহ জানে একটু দাঁড়া আমি একটু কনফিউজড হইছি এখন এটা 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 এই নাম্বার 3 প্রবলেমটাতে ঝামেলা করছিলাম সেটা হচ্ছে যে আমি কোশ্চেনটা ভুল পড়ছি আমি এই কোশ্চেনটা ভুল পড়ছিলাম ওকে তো এই কোশ্চেনটা ভুল পড়ে ব্যাপারটা হচ্ছে যে আমি বলি ওই সেদিন কি হয়েছিল সেদিন হচ্ছে আমাদের র‍্যাঙ্ক কেন এত পিছিয়ে চলে গেছিল বলি যে সেদিন হচ্ছে এই যে আমাদের র‍্যাঙ্ক এটা 119 সেই দিন আমরা ফার্স্ট যে দুইটা প্রবলেম আছে ইজিয়েস্ট সেটা হচ্ছে যে 11 মিনিটে শেষ করে দিয়েছিলাম আল্লাহর রহমতে মানে আমি এক বসাই শেষ করে দিয়েছি আমার টিমমেট গুলোকে হাতও দেওয়া লাগে না ওরা অন্য প্রবলেম নিয়ে দেখতেছিল তো প্রথম 11 মিনিটে আমাদের আল্লাহর মধ্যে দুইটা সলভ হয়ে গেছিল তারপরে বাজাইছিলাম আমি গ্যাঞ্জাম এই যে এই দেখো এই প্রবলেমটাতে আমি খাইছি 8টা রং আনসার খাইছি এটাতে তো এটা ছিল মেবি নাম্বার 3 প্রবলেমটা ইয়াপ না নাম্বার 3 প্রবলেমটা হ্যাঁ নাম্বার 3 প্রবলেমটা তো এটাতে আমি 8টা ডাব্লিউ খাওয়ার কারণ হচ্ছে যে আমি ভুল কোশ্চেন পড়ছিলাম সেম ঘটনা আমি আরেকটাতে ঘটাইছিলাম 2018 সালে সেটা তো নাম্বার 3 কোশ্চেন আমি ভুল পড়ছিলাম এবং 2018 সালেও চান্স পাওয়ার চান্স ছিল না আমাদের টিমের কারণ আমাদের র‍্যাঙ্ক প্রচুর পিছাই ছিল সেদিন লাস্ট আওয়ারে গিয়ে ওরা ওই নেট প্রবলেম হয়েছিল সার্ভার প্রবলেম হয়েছিল ওই কারণে ওরা 1 ঘন্টা বাড়ায় দিয়েছে এবং সেই 1 ঘন্টার মধ্যে আমাদের ওই নাম্বার 3 প্রবলেমটা অ্যাকসেপ্ট হয়েছিল কারণ আমি পরে বুঝতে পারছি আমি কোশ্চেনটা ভুল পড়ছি এবারও সেম ঘটনা হয়েছে মানে 2019 সালেও আমি নাম্বার 3 কোশ্চেনটা ভুল পড়ছি ভুল পড়ে আমি ভুল মানে ওই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করছি এটা ইউলার 5 ফাংশন ইউজ করে সলভ করছিলাম তো রং আনসার দিচ্ছিল আর আমি একটু করে জাস্ট যাচাই করতে গেছি যে আসলে কি আমার মানে অন্য কোনো ভুল হচ্ছে কিনা রান টাইম এরর খাওয়ার পরে আমি বুঝতে পারছিলাম যে আমি কোশ্চেনটা ভুল পড়ছি তারপরে লাস্ট আওয়ারে মানে ওই 4 ঘন্টা শেষ হয়ে গেছিল পঞ্চম ঘন্টাতে 5 ঘন্টার কন্টেস্ট প্রিলিমিনারি 5 ঘন্টার কন্টেস্ট সে লাস্ট আওয়ারে গিয়ে আল্লাহর রহমতে এটা সলভ হয়েছিল সাথে সাথে আরেকটা প্রবলেম সলভ হয়ে গেছিল তো এই হচ্ছে যে ঘটনা তো সবচেয়ে এই ঘটনাটা বলার কারণ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কখনো কোশ্চেন ভুল পড়তে যাবা না মানে কোশ্চেনটা ধৈর্য ধরে পড়বা আমরা অনেকে কোশ্চেন নিয়ে তাড়াহুড়া করে কোশ্চেন পড়ে ফেলি দেন 12টা বাজে দিই মানে আমরা বেসিক্যালি আমি এই কাজটা করি বেসিক্যালি আমার টিমমেট গুলো ঠিক আছে এরা কিন্তু খুব রিল্যাক্সে জিনিসগুলো করে আমি একটু বেশি তাড়াহুড়া করতে গিয়ে কোশ্চেন ভুল করে ফেলি এবং এটার জন্য অনেক বড় বড় মাসুল দিতে হয় তো সেবারও মানে দুইবার আমরা ঝরতে টিকে গেছিলাম আল্লাহর রহমতে কারণ জাস্ট দুইটা সলভ করে কিন্তু সিইউ থেকে টিকা যাইতো না কারণ অন্যরা সলভ করে ফেলছিল ভালোভাবে তো এই হচ্ছে যে গিয়ে ঘটনা যে কখনো হচ্ছে না কোশ্চেনটা না বুঝে বা কোশ্চেনটা মানে দ্রুত যাবা না কোশ্চেনটা 2-3 বার পরে ভালো করে বুঝে নিবা কি চাইছে তারপরে অ্যাপ্রোচ করবা যে কারণ 2-3 ঘন্টা ওয়েস্ট করা কোনো মানেই হয় না তো এই হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারি ঘটনা এবং প্রিলিমিনারি কন্টেস্ট কিরকম হয় তো প্রিলিমিনারি কন্টেস্টের কোশ্চেনে প্রথম দুইটা তো ইজি থাকবে ঠিক আছে কিন্তু পরবর্তীগুলোতে অ্যালগরিদমিক থাকবে এটা শিওর থাকবা বেসিক্যালি আমরা রেগুলার কিন্তু কোড ফোর্সেস কন্টেস্ট দিই সবাই কোড ফোর্সেস কন্টেস্টে কি হয় তোমার এবিসি পর্যন্ত হচ্ছে যে খুব একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হয় না এবিসি পর্যন্ত আমরা খুব একটা অ্যালগরিদম অ্যাপ্লাই করি না মাঝে মধ্যে সিতে আসে মাঝে মধ্যে বিএফএস ডিএফএস দেখা যায় সিতে কিন্তু ডি থেকে হচ্ছে যে শুরু হয় মোটামুটি অ্যালগরিদমিক কোশ্চেন গুলো তো ডি তে প্রায় ডিও অনেক সময় হচ্ছে যে গিয়ে আইকিউ মানে কনস্ট্রাকটিভ থাকে তবে হচ্ছে ডি তে প্রায় বিএফএস ডিএফএস ডায়াস্ট্রাক্ট ডাইনামিক প্রোগ্রামিং এই জিনিসগুলো পাওয়া যায় ডি তে তো আমরা এভাবে প্র্যাকটিস করতে অভ্যস্ত কিন্তু অনসাইট প্রিলিমিনারি বা ন্যাশনাল লেভেলের যে কোশ্চেনগুলো কন্টেস্টগুলো আছে এগুলাতে একটু ডিফারেন্ট সেটা হচ্ছে যে গিয়ে প্রথম 2-3টা 1-2টা ইজি দিবে যে মানে 1-2টা নরমাল অ্যাপ্রোচ দিবে
নরমালি করা যাবে, যে কেউ করতে পারবে যার প্রোগ্রামিং নলেজ আছে, কিন্তু এরপর থেকে শুরু হয় অ্যালগরিদমিক। যেমন কি আমি বলি, এই যে থার্ড ইজিয়েস্ট যে প্রবলেমটা ছিল, ওইটা ছিল হচ্ছে যে গিয়ে কি, আমি মনে হয় ভুল বলতেছি, কারণ থার্ড ইজিয়েস্ট এটা না, আমি এই কোয়েশ্চেনটা কেমনে মিস করছি আমি বুঝতেছি না এখনো। এইটা আমার চোখে পড়ে নাই কেন, 228 জনে করছে, আমি 131টা 130টা নিয়ে পড়েছিলাম। আর এই প্রবলেমটা ইজি ছিল, এই প্রবলেমটা ইজি ছিল। আরেকটা এটা অলমোস্ট প্যাটার্ন, এটা কন্টেস্ট টাইপে করি নাই আমরা, এটা কন্টেস্ট টাইপে করি নাই অবভিয়াসলি, এটা পরে করছিলাম। এটা কন্টেস্ট টাইপে আবার সিনিয়র টিমটা করছিল কন্টেস্ট টাইপে, যাদের র্যাঙ্ক 26 ছিল। এটা কন্টেস্টের পরে আপসলভ করছিলাম যে এটা আরেকটা করছিলাম, এটা আর এটা, এই দুইটাই ছিল অ্যালগরিদমিক, মানে অ্যালগরিদম বা ডেটা স্ট্রাকচার ইউজ হচ্ছে। এটাতে আমরা ইউজ করছি নাম্বার থিওরি, ইউলার 5 ফাংশন, আর এটাতে করছিলাম ডিএসইউ, ডিসজয়েন্ট সেট ইউনিট। ওকে, তো ডিএসইউ এটা একটা ডেটা স্ট্রাকচার, আর এটা ছিল হচ্ছে নাম্বার থিওরি। ওকে, তো এটা কি টপিক আমি জানি না, এটা আমি সলভ করি নাই, আমি বুঝতেছি না এটা কেন দেখি নাই চোখে। তো এটা জানি না, মেবি এটা নরমাল কিছু হবে। যদি এটা নরমাল হয় তাহলে হচ্ছে প্রিলিমিনারিতে 2-3টা তো তাহলে নরমাল দিবে, মানে যেগুলো যে কেউ করতে পারবে, যাদের আইকিউ ভালো আছে। তবে প্রবলেম সলভিং স্কিল থাকতে হবে, সোজা কথা। মানে প্রোগ্রামিং জানো তা হবে না, তোমাদের প্রবলেম সলভিং স্কিলও থাকতে হবে। লাইক কোড ফোর্সেসে সলভ করতে পারো, অ্যাবি লেভেলের প্রবলেম পাওয়া যায় প্রায়, মানে আমি ইজি প্রবলেমগুলো অ্যাবি লেভেলের সাথে তুলনা করতেছি কোড ফোর্সেসে। তো এরপরে শুরু হয় কিন্তু অ্যালগরিদমিক, এটা নাম্বার থিওরি, এটা ডিএসইউ। তো এটা ছিল হচ্ছে যে গিয়ে তোমার স্ট্রিং হ্যাশিং, আর স্ট্রিং হ্যাশিং দিয়েও করা যায়, আর একটা হচ্ছে যে গিয়ে তোমার সাফিক্স অ্যারে, এই দুইটা দিয়ে এই প্রবলেমটা সলভ করা যায়। তো এখান থেকে শুরু হয়ে গেছে অ্যালগরিদম। বাকিগুলো কি দিয়ে করা যায় আমার কোনো আইডিয়া নেই, আমি আর সলভ করি নাই। তো সোজা কথা হচ্ছে যে গিয়ে কোড ফোর্সেস থেকে একটু ডিফারেন্ট এখানে। কোড ফোর্সেসে কিন্তু তোমার এ বি সি কোয়েশ্চেন গুলো সিরিয়ালি কিন্তু হার্ড হইতে থাকে প্রচুর, আর কোয়েশ্চেন গুলো কিন্তু সর্টেড থাকে, ইজি টু হার্ড। কিন্তু আইসিপিসি, এনসিপিসি, প্রিলিমিনারি এই কন্টেস্ট গুলোতে কিন্তু কোনো প্রকার কোয়েশ্চেন সর্টেড থাকবে না, এখানে এলোমেলো থাকবে কোয়েশ্চেন গুলো, সব অনসাইডে কোয়েশ্চেন গুলো এলোমেলো থাকে। তারপরে এগুলো অ্যালগরিদম বেসড কোয়েশ্চেন হয় মেইনলি। প্রথম 2-3টা ইজি দিছে বা নরমাল দিছে, যেখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হচ্ছে না, কিন্তু এর পরের গুলোতে তোমাদের থেকে নলেজ লাগবেই। এই কারণে আমি আবার কোর্স গুলোতে, আবার যতগুলো কোর্স আছে সবগুলো কিন্তু অ্যালগরিদমিক কোর্স। আবার পাশাপাশি আবার আমি যখন কোর্স গুলো করাই, যারা আমার স্টুডেন্ট আছে তারা তো দেখতেছই যে ওখানে হচ্ছে যে কি আমি প্রত্যেকটাতে অ্যালগরিদম শিখাই, প্লাস ওগুলার অ্যাপ্লাইটা শিখাই কয়েকটা প্রবলেম ডিসকাশন করে। কিন্তু স্টুডেন্টদেরকে বলে দিই তাদেরকে কিভাবে প্র্যাকটিস করতে হবে। তো তারা কোড ফোর্সেসে তাদের মতো করে প্র্যাকটিস করে, প্লাস আবার ক্লাসগুলো করে নলেজগুলো গেইন করে। তো এই দুইটা অ্যাপ্রোচ একসাথে করতে হবে আমাদের অনসাইটে ভালো করার জন্য, কারণ অনসাইটে তোমার যেভাবে আইকিউ লাগবে, তোমার যেভাবে প্রবলেম সলভিং স্কিল লাগবে, সেভাবে নলেজটাও লাগবে। কোড ফোর্সেসে এবিসি পর্যন্ত তেমন নলেজ লাগে না, সোজা কথা। বা এবিসি পর্যন্ত, হ্যাঁ এবিসি পর্যন্ত মোটামুটি নলেজ লাগে না, কিন্তু তোমার অনসাইটে দেখা যাবে নলেজ লাগতেছে। কারণ কি, আসলে কোড ফোর্সেসে যখন ধরো সিম্পলি আমি যদি বলি কোড ফোর্সেসে ডাইএক্সট্রা অ্যালগরিদমটা আসতেছে, এটা সবসময় কোড ফোর্সেসে দেওয়া হবে ডি তে, কারণ সে অ্যালগরিদম দিচ্ছে ভালো মানের, তাহলে ওইটাকে ওভাবে ভালোভাবে ঘোরানো হবে, প্রচুর ঘোরানো হবে কোয়েশ্চেনটাকে, প্রচুর আইকিউ লাগবে, প্রচুর প্রবলেম সলভিং লাগবে, স্কিল লাগবে, এটাই। কিন্তু অনসাইটে ব্যাপারটা ডিফারেন্ট। অনসাইটে অনেক সময় দেখা যায় তোমার বা ওই স্ট্রেট ফরওয়ার্ড অ্যালগরিদম তুলে দিছে, যেখানে তোমার এত বেশি প্রবলেম সলভিং স্কিল লাগতেছে না, মোটামুটি প্রবলেম সলভিং স্কিল আছে, প্লাস তুমি নলেজ, অ্যালগরিদমের নলেজটা আছে তোমার কাছে, অ্যালগরিদম তুমি অ্যাপ্লাই করতে পারো, তাহলে তুমি সলভ করতে পারতেছো। এই টাইপের প্রচুর কোয়েশ্চেন পাওয়া যায় অনসাইটে। এই কোড ফোর্সেস আর এখানে একটু ডিফারেন্ট হয়ে যায় তখন। যেমন আমি যদি 2018 সালের আইসিপিসি অনসাইটের কথা বলি, ওখানে একটা কোয়েশ্চেন আসছিল, যেটা ছিল অলমোস্ট স্ট্রেট ফরওয়ার্ড হেভিলাইট ডিকম্পোজিশন, একটা ডেটা স্ট্রাকচার হেভিলাইট ডিকম্পোজিশন, অলমোস্ট স্ট্রেট ফরওয়ার্ডলি ওটা তুলে দেওয়া যাচ্ছে, এত বেশি ঘোরানো না। তাহলে যে ছেলে মোটামুটি একটা আইকিউ আছে, তার প্রবলেম সলভিং স্কিল আছে মোটামুটি, এবং সে ওই অ্যালগরিদম ডেটা স্ট্রাকচারটা তার কাছে আছে, সে জানে, তাহলে সে সিম্পলি ওই প্রবলেমটা সলভ করতে পারতেছে। ঠিক একইভাবে 2020-এর এনসিপিসি-তে, যেটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল, ওইটাতে একটা কোয়েশ্চেন আসছে, যেটা হচ্ছে যে মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড সাফিক্স অ্যারে, এটাও একটা ডেটা স্ট্রাকচার স্ট্রিং এর। তো একটু ঘোরানো হয়েছে হালকা, কিন্তু যে যার নলেজ আছে সে সলভ করতে পারবে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে আরেকটা কোয়েশ্চেন ছিল এসওএসডিপির, ওইটাও মোটামুটি স্ট্রেট ফরওয়ার্ড ছিল।
তো ব্যাপারটা হচ্ছে এখানে অনসাইটে ভালো করতে হইলে দুইটাই লাগবে, নলেজ প্লাস স্কিল, নলেজ প্লাস প্রবলেম সলভিং স্কিল। এখন বেসিক্যালি আমি এখন যে কয়েকটা ডেটা স্ট্রাকচারের কথা বলছি, সাফিক্স অ্যারে আর হ্যাভিলাইট ডিকম্পোজিশন, এগুলা যদি কখনো কোড ফোর্সেস কন্টেস্টে দেয়, এটা কোনোদিন ই এর নিচে দিবে না, নয়তো ইতে দিবে নয়তো এফ এ দিবে। কারণ কোড ফোর্সেসে যে পরিবার হার্ড লেভেলের ডেটা স্ট্রাকচার দিবে সেভাবে কোশ্চেনটাকে ঘুরাবে ওরা। কোড ফোর্সেসের ব্যাপারটা এরকম। অ্যাড কোডারে একটু ঝামেলা আছে। অ্যাড কোডারে আমি অনেক এমনও কন্টেস্ট দিছি যেখানে আমার আগের এসপিও যদি একটা প্রবলেম সলভ করছিলাম, ওই কোডটা কপি পেস্ট করে সাবমিট করছিলাম কন্টেস্ট টাইমে। এখনো মনে আছে আমার কাছে অ্যাড কোডের একটা কন্টেস্টে, সেদিন 6টাতে 6টা সলভ করছিলাম আল্লাহর রহমতে। এফ নাম্বার কোশ্চেনটা একদম স্ট্রেট ফরওয়ার্ড ছিল। সবুজের আশা করি মনে আছে, এটা তোর সাথে শেয়ার করছিলাম। হ্যাঁ ভাই মনে আছে। হ্যাঁ, তো ব্যাপারটা হয় এরকম। তবে কোড ফোর্সেসের কথা ডিফারেন্ট পুরা, এদের প্রবলেম গুলো এরকমই। এদের ওখানে তুমি, ওরা যত বেশি হার্ড অ্যালগোরিদম অ্যাপ্লাই করবে তত বেশি কোশ্চেনটাকেও হার্ড করবে। তুমি অ্যালগোরিদমটাতে পৌঁছাইতে পৌঁছাইতে অনেকগুলো লেয়ার ভাঙতে হবে তোমার থেকে, অনেকক্ষণ ধরে চিন্তা করতে হবে, অনেক কিছু যাচাই বাছাই করতে হবে, তারপরে গিয়ে তুমি ওই অ্যালগোরিদমটা পাবা যে এটা আমি এখানে অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু অনসাইট এটা হয় না। অনসাইটে আছে কোড ফোর্সেসের মতো সেম কোশ্চেন আছে, যে এমন কোশ্চেন আছে এখানে অনসাইটে যেগুলো হচ্ছে যে কি তোমাকে অনেকগুলো লেয়ার ভাঙতে হচ্ছে কোড ফোর্সেসের মতোই ওই অ্যালগোরিদমটাতে পৌঁছাইতে, যা ওই ডেটা স্ট্রাকচারে পৌঁছাইতে, যে তুমি বুঝতেছো যে এটা অ্যাপ্লাই করতে পারবো। কিন্তু সব প্রবলেম এরকম না, কিছু প্রবলেম আছে জাস্ট নলেজটা থাকলে হয়ে গেছে, মোটামুটি প্রবলেম সলভিং স্কিল আছে, নলেজটা আছে, তোমার কাছে টেমপ্লেটটা আছে, দ্যাটস ইট, তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবা। তো এই জিনিসটা হচ্ছে যে কি অনেকেই জানে না। শুধু কোড ফোর্সেস প্র্যাকটিস করলো, মানে কোড ফোর্সেস তো সবচেয়ে গুরুত্বপূর্ণ অবভিয়াসলি, এটা তো প্র্যাকটিস করতেই হবে, এটা মানে ফরজ টাইপের, কিন্তু নলেজটাও ইম্পর্টেন্ট অনসাইটের ক্ষেত্রে। কারণ দেখা যাবে তোমার কাছে নলেজটা নাই, এই কারণে তুমি সলভ করতে পারো না, কিন্তু একজন সে তোমার থেকে প্রবলেম সলভিং স্কিল কম, কিন্তু তার কাছে ওই নলেজটা ছিল, সে অ্যাপ্লাই করে ফেলছে। ব্যাপারটা এরকম হয়। ওই কারণে অনসাইটে ভালো করার জন্য দুটোটা আমাদের থেকে কি আয়ত্তে রাখতে হবে। তো এতক্ষণ বললাম প্রিলিমিনারিতে নলেজ লাগবে, তবে প্রিলিমিনারি নলেজ অ্যাপ্লিকেশন, নলেজটার লেভেল আর ওইটার প্রবলেম সলভিং স্কিল দুইটার মধ্যে একটু ডিফারেন্স থাকে। মানে ওই প্রবলেম সলভিং স্কিলটা একটু কম লাগে, মানে ইজি থাকে কোশ্চেন গুলো, তবে নলেজটা লাগবে। নলেজ লাগবে বলতে নাম্বার থিওরি নলেজ, বেসিক নলেজ, মানে তো মানে বেসিক্যালি প্রিলিতে ভালো করে মানে টিকার জন্য আহামরি নলেজের কথা আমি বলতেছি না। মোটামুটি তুমি নাম্বার থিওরি কি ক্লিয়ার করো, বেসিক ডেটা স্ট্রাকচার গুলো ক্লিয়ার রাখো। লাইক স্পেসিফিকলি বলি, নাম্বার থিওরিতে ধরো তো যেমন কি প্রাইম নাম্বার জেনারেশন, গ্রেটেস্ট কমন ডিভাইজার, তারপরে লিস্ট কমন মাল্টিপল, ইউলার ফাই থিওরাম গুলো, ইউলার ফাই থিওরাম, ইউলার ফাই থিওরাম প্রচুর ইম্পর্টেন্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশের না মানে কন্টেস্টের জন্য প্রচুর ইম্পর্টেন্ট এটা। তারপরে মডুলার অ্যারিথমেটিক, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে যে গিয়ে লিনিয়ার ডোফেন্টাইন ইকুয়েশন। তো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট নাম্বার থিওরির থেকে। তো এগুলা মোটামুটি হচ্ছে যে লেভেল 1 এ যারা আসো তাদেরকে তো কভার করছি, মানে ওই ফাইটা বাকি আছে, মডুলার অ্যারিথমেটিক চলতেছে, ইউলার ফাই ফাংশনটা বাকি আছে তোমাদের। তো এই জিনিসগুলো হচ্ছে নাম্বার থিওরি থেকে। তারপরে ধরো গ্রাফ থিওরি থেকে, গ্রাফ থিওরি থেকে তোমাদের লাগবে বিএফএস ডিএফএস, তো মাস্ট লাগবে। এগুলা থেকে যদি কোশ্চেন আসে এগুলা কিন্তু কেউ মিস করবে না, মানে যারা মানে মোটামুটি প্র্যাকটিস করে ওদের ম্যাক্সিমামে বিএফএস ডিএফএস জানা থাকে। বিএফএস ডিএফএস থেকে ভালো কথা মনে পড়ছে, 2019 সালে যে সাউথ ইস্ট ইউনিভার্সিটির যে কন্টেস্টটা, এই যে এতক্ষণ তোমাদেরকে যে প্রিলিমিনারি কন্টেস্টটা দেখাইছি সেটার অনসাইট যেটা ছিল, ওখানে ফার্স্ট প্রবলেমটা ছিল একদম ইজি। হ্যাঁ, অনসাইটেও এরকম, মানে প্রথম কোয়েশ্চেন বা প্রথম দুইটা কোয়েশ্চেন একদম ইজি দিবে। তো ওই সাউথ ইস্ট ইউনিভার্সিটির কন্টেস্টটাতেও ওই আইসিপিসি 2019, ওইটাতে ফার্স্ট কোয়েশ্চেনটা ইজি ছিল, দুমদাম করে ফেলছি আমরা। সেকেন্ড কোয়েশ্চেনটাতে কিন্তু বিএফএস অ্যাপ্লাই করা লাগছিল আমার টিমমেটকে, এবং ওইটা স্ট্রেট ফরওয়ার্ড বিএফএস ছিল, মানে মোটামুটি ইজি লেভেলের বিএফএস। তার জাস্ট মোটামুটি প্রবলেম সলভিং স্কিল প্লাস বিএফএস সে অ্যাপ্লাই করছে, দ্যাটস অল। বিএফএস অর ডিএফএস আই থিঙ্ক, আমি ভুলে গেছি বিএফএস নাকি ডিএফএস অ্যাপ্লাই করছিল। তো মানে আহামরি কোনো কিছু ছিল না, মানে এত বেশি হার্ড ছিল না। তারপরে আমি অ্যাপ্লাই করছিলাম ট্রি এর উপর ডিএফএস প্লাস হালকা প্রবলেম সলভিং স্কিল লাগছিল, এটাতে একটু ট্রিকি ছিল কোশ্চেনটা, মোটামুটি প্রবলেম সলভিং স্কিল মানে কিছু লেয়ার ভাগা লাগছে ওই টাইপের। তারপরে কি ওই ডিএফএস অ্যাপ্লাই করছে ট্রি এর উপরে, দ্যাট সলভ। তো এই হচ্ছে যে গিয়ে কথা। তোমার
শুরুতে যদি গ্রাফ থিওরির কথা আসে প্রথমে নাম দুইটা আসবে বিএফএস ডিএফএস, এগুলো জানা লাগবে তোমাদের, এগুলো আসে অলরেডি আসছে বললাম তো ওই আইসিপিসি 2019-এ। তারপরে আস্তে আস্তে তোমাদের ডাইএক্সট্রা, এটা প্রচুর ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম শর্টেস্ট পাথ বের করার জন্য, এটা তোমাদের আসে প্রায় অন সাইটে। তবে প্রিলিমিনারিতে আই হোপ এটা দিয়ে সলভ করে টিকা লাগবে না, আই হোপ যা মনে হয়। তবে বিএফএস ডিএফএস দিয়ে আবার যা একটু একটু মনে পড়তেছে 2018 সালে আবার প্রিলিমিনারিতে লাগছিল একটা প্রবলেম সলভ করার জন্য। আই হোপ ডিএফএস অর বিএফএস অ্যাপ্লাই করছিলাম, কোন একটা প্রবলেম, ট্রি এর প্রবলেম ছিল ওইটা। এটা 2018 সালের প্রিলিমিনারির কথা বলতেছি। 2018 সালের প্রিলিমিনারি ইয়াতে কন্টেস্টে আরেকটা প্রবলেম সলভ করছিলাম আমি ডাইনামিক প্রোগ্রামিং দিয়ে, ড্যাপসেক স্টাইলে, জিরো আর ড্যাপসেক স্টাইলে। তো তোমাদের তো এই নলেজটাও তোমাদের লাগবে, জিরো আর ড্যাপসেক স্টাইলে যে প্রবলেমটা সলভ করি আমরা ডাইনামিক প্রোগ্রামিং এ। ডাইনামিক প্রোগ্রামিং শেখার শুরুটাই আমরা করি যে জিরো আর ড্যাপসেক প্রবলেম দিয়ে। তো ওই স্টাইলটা খুবই ইম্পর্টেন্ট এবং সেই স্টাইল অ্যাপ্লাই করে আমি একটা প্রবলেম সলভ করছিলাম ওই প্রিলিমিনারিতে। তো তাহলে এগুলো লাগতেছে তোমাদের। তারপরে কয়েনচেঞ্জ অ্যালগরিদম, তারপরে লংগেস্ট ইনক্রিজিং সাবসিকোয়েন্স, তারপরে লংগেস্ট কমন সাবসিকোয়েন্স, এই টাইপের কোয়েশ্চেন গুলো। তো এগুলো হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারিতে তোমাদের লাগতে পারে, প্রিলিমিনারি থেকে মানে ওই অনসাইডে টিকার জন্য, মেইনলি অনসাইডে টিকার জন্য এই অ্যালগরিদম গুলো যদি জানা থাকে তোমার, তাহলে হচ্ছে যে একটা চান্স বাড়ে। তবে হ্যাঁ, অ্যালগরিদম জানা থেকে কোনো লাভ নাই যদি তোমার প্রবলেম সলভিং স্কিল না থাকে। দুইটার উপরে ফোকাস করতে হবে আমাদের। ওকে, তো হচ্ছে যে গিয়ে এরপরে ডেটা স্ট্রাকচারে যদি বলি, ডেটা স্ট্রাকচারে হচ্ছে সব ডিএসইউ, এই যে লাস্ট প্রিলিমিনারিতে লাগছিল আবার ওই সাউথ ইস্ট ইউনিভার্সিটিতে ডিসজয়েন্ট সেট ইউনিট, এটা মোটামুটি ইজি লেভেলের একটা ডেটা স্ট্রাকচার। তারপর আছে সেগমেন্ট্রি, সেগমেন্ট্রি আই হোপ প্রিলিমিনারিতে লাগবে বলে মানে সেগমেন্ট্রি একটু পাওয়ারফুল এবং একটু অ্যাডভান্স লেভেলের, সেগমেন্ট্রি, ফ্যানউইক ট্রি। তো মোটামুটি বেসিক লেভেলের যে জিনিসগুলো তোমাদের প্রিলিমিনারিতে লাগতে পারে। তবে হ্যাঁ, আমি যে বলতেছি যে হয়তো বা লাগতে পারে না, এটাও কিন্তু গ্যারান্টিড না, কারণ কখন কি কোয়েশ্চেন দেয় কেউ কিছু বলা যায় না। কারণ প্রি অনসাইট বা ন্যাশনাল লেভেলের কন্টেস্ট গুলোতে অনেক সময় হার্ড অ্যালগরিদম ওরা স্ট্রেট ফরওয়ার্ড দিয়ে দেয় মাঝে মধ্যে, যদি অ্যালগরিদমটা হার্ড হয়, তাহলে ওই ক্ষেত্রে আসলে গ্যারান্টি দেওয়া যায় না যে আসলে কি লাগতেছে। তবে হালকা পাতলা আমি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমার যা যা লাগছিল তাই বলতেছি। বিএফএস ডিএফএস বেসিক্যালি প্রিলিমিনারির জন্য যা যা অ্যাপ্লাই করছিলাম মনে পড়তেছে। নাম্বার থিওরির সব অ্যালগরিদমই হচ্ছে যে গিয়ে বেসিক, সোজা কথা। এই যে 5 ফাংশনের কথা বলছি এতক্ষণ, এই যে তোমাদেরকে বলতেছি এই মডুলার অ্যাডমিন, এগুলো সবগুলো বেসিক। প্রোগ্রামিং শেখার পরে এগুলো শিখে ফেলতে হবে, সোজা কথা। ও একটা ইম্পর্টেন্ট কথা বলি গেছে, বাইনারি সার্চ সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, এটা সবার থেকে কভার দেওয়া লাগবে। সেটা হচ্ছে যে ইভেন কোড ফোর্সেস সি লেভেলের কোয়েশ্চেনও আসে না বাইনারি সার্চ। এটা আরেকটা জিনিস যেটা ছাড়া তো কম্পিটিটিভ প্রোগ্রামিং এ তুমি C++ ইউজ করবা না, মানে C++ ইউজ করার উদ্দেশ্য সেটা হচ্ছে যে কি স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি, এই জিনিসগুলো তো বাস জানা লাগবে। এগুলো ছাড়া কন্টেস্টে বসার দরকার নাই, সোজা কথা, এগুলো জানা লাগবে। আর স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরির জন্য আবার প্লেলিস্ট যেটা আছে ওইটা ইনশাআল্লাহ ইনাফ। ওই 14টা ভিডিও আছে ওখানে প্রায় 40টা মতো প্রবলেমও ডিসকাশন করছি, মানে শুধু ভিডিও না, মানে শুধু লেকচার না, ওখানে প্রবলেমও আছে, ওগুলো সলভ করে ফেলবা। তো ওইটা দেখলে ইনশাআল্লাহ আর কিছু লাগবে না, ওখানে মোর দেন ইনাফ আছে বলতে গেলে, আমি অনেক কিছু ডিসকাস করছি ওখানে। আর এরপর হচ্ছে যে গিয়ে বাইনারি সার্চ অবভিয়াসলি যারা লাগবে। বাইনারি সার্চ যারা আবার কোর্স করতেছে তারা তো কমপ্লিট করছে লেভেল 1 এ, যারা কোর্স করতে মানে বা যারা বাইরে আছো তোমরা সাফায়েত ভাইয়ের ব্লগটা দেখবা, ওইটাতে খুব সুন্দর করে ডিসকাস করা হয়েছে বাইসেকশন, নরমাল বাইনারি সার্চ, আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বাইসেকশন, খুব সুন্দর করে ডিসকাশন আছে। ওইটার আবার লার্নিং রিসোর্স ওইটাই ছিল, আমি ওখান থেকে শিখছি। এই দুইটা জিনিস ছাড়া কন্টেস্টে বসার দরকার নাই, সোজা কথা। বাইনারি সার্চ, এসটিএল, এটা খুবই ইম্পর্টেন্ট। এগুলা কন্টেস্টে বসার দরকার নাই আমি বলতে বুঝাচ্ছি না যে তুমি ট্রাই করবো না, মানে ইম্পর্টেন্সটা বুঝাচ্ছি যে যারা জাস্ট সি প্রোগ্রাম পারো তারা অবভিয়াসলি দিবা আইসিবিসি তে, প্রিলিমিনারি হলেও দিবা, টিকার দরকার নাই। যারা শুধু প্রোগ্রামিং এ ঢুকছো মাত্র, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারো, তারাও দিবা। কেন? এই প্রবলেমটা সলভ করবা তোমরা, মানে এই প্রবলেমটা যারা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করতে পারো, এই টাইপের যদি কোয়েশ্চেন আসে সেটা সলভ করবা তোমরা। এটা সরি এটা না, কই গেল, এটা এ দেখো, এখানে জাস্ট একটা প্রিন্টএফ, এটা কোডও দিয়ে দিছে,
এই টাইপের কোনো কোয়েশ্চেন আসলে সলভ করে ফেলবা। তাই হচ্ছে যে কি একদম মানে ভয়টা কাটাইতে হবে। আমি আজকের মিটিংটার মূল উদ্দেশ্য কি জানো, আমি যখন ফার্স্ট ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন এনসিপিসি কন্টেস্টটা হয়েছিল, ওইটার প্রিলিমিনারি আমি চাইলে অ্যাটেন্ড করতে পারতাম। আমি জানতাম না, কেউ আমাকে এভাবে বুঝাই দেয় নাই অ্যাকচুয়ালি কি এগুলা কি কাজে দেয়। ওকে, প্রোগ্রামিং কিটাও বুঝতাম না, ওই কারণে আমি মিস করছি। ওইটা ফেব্রুয়ারি মাসে হয়েছিল। তো ওইটা যাতে না হয়, আমি বলতেছি না একটা অ্যাটেন্ড করি নাই বলে আমার লাইফ নষ্ট হয়েছে, কিন্তু মিস কেন করবা? এক্সপিরিয়েন্স হোক। প্রথম কন্টেস্টে তো কেউ বলতেছে না তোমাকে চ্যাম্পিয়ন হইতে, এক্সপিরিয়েন্স গ্যাদার করো। ওই কারণে সবাইকে বলতেছি যারা যারা যা সি প্রোগ্রামিং পারো তারা মাস্ট অ্যাটেন্ড করবা। যারা সি প্রোগ্রামিং পারো, এসটিএল পারো না, আবার ভিডিও সিরিজটা দেখে হচ্ছে যে কি এই 3-4 মাসে কমপ্লিট করে ফেলবা। তারপরে বাইনারি সার্চ শিখবা, তারপর আস্তে আস্তে নাম্বার থিওরি শিখবা। কারণ এই বেসিক গুলো তোমাদের থেকে প্রিলিমিনারিতে ভালো করার জন্য আবার মতামত হচ্ছে যে লাগবে। আমি জানি না আসলে, মানে আমিও তেমন এক্সপিরিয়েন্স প্রোগ্রামার না, মানে আবার মতামত ভুলও হইতে পারে। জাস্ট আমার ধারণাগুলো শেয়ার করতেছি আজকে, আর কিছুই না। এই মিটিংটার উদ্দেশ্য এটাই। তো আবার তো সব কথার এক কথা, প্রিলিমিনারির জন্য তোমরা প্রিপারেশন বা কি কি টপিক শেখা উচিত এই টাইপের যদি কোয়েশ্চেন করো, তাহলে আমি বলবো এগুলাতে ফার্স্টে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে, সি বা সি প্লাস প্লাস শিখে রাখা ভালো। আমি কম্পিটিটিভ প্রোগ্রামিং এর জন্য সি প্লাস প্লাস বেটার, সি প্লাস প্লাসটাই বেটার। তো সি প্লাস প্লাস জানো তোমরা, তারপরে এসটিএল শিখবা, তারপরে বাইনারি সার্চ, তারপর নাম্বার থিওরির বেসিক অ্যালগরিদম সবগুলোই লাগবে, আর বেশি দিন লাগবে না এগুলো শিখতে। তারপরে হচ্ছে কি বিএফএস, ডিএফএস, ডিএসইউ যেটা অ্যাপ্লাই করছিলাম তাই বলতেছি। তারপরে ডাইনামিক প্রোগ্রামিং এর বেসিক গুলো, লাইক আসলে জিরো আর ড্যাপসেক শিখতে পারলেই শেষ। ডাইনামিক প্রোগ্রামিং এ জিরো আর ড্যাপসেক শিখতে পারলে বাকিগুলো ইজি, খুব সহজে আয়ত্ত করতে পারবা। তো এই হচ্ছে যে এই বেসিক জিনিসগুলো তোমাদের প্রিলিমিনারিতে কাজে দিতে পারে, যে এগুলো অ্যাপ্লাই করে যদি এগুলো অ্যাপ্লাই করে কোনো প্রবলেম সলভ করতে পারো, তাহলে খুব ভালো চান্স আছে তোমার ইউনিভার্সিটির টিমগুলোকে হারাই তুমি একটা স্লট দখল করতে পারতেছো। কারণ তুমি আশেপাশে দেখলে দেখবা যে এরকম নলেজ গুলোর নাই, যে প্রোগ্রামার অনেক আছে। ওকে, তো এই টাইপের বেসিক নলেজ গুলো থাকলেই ইনাফ আই হোপ। তো প্রিলিমিনারিতে ভালো করার, এবার প্রিলিমিনারিতে না টিকতে পারলো একটা ভালো র্যাঙ্ক নিয়ে নামাটা অনেক ভালো। 1700 টিমের মধ্যে যদি তুমি 200-300 মধ্যে ঢুকতে পারো, এটা একটা ভালো একটা অ্যাচিভমেন্ট তোমার ফার্স্ট কন্টেস্ট হিসেবে। তুমি ফার্স্ট টাইম একটা কন্টেস্ট অ্যাটেন্ড করতেছো প্রিলিমিনারি। যারা একদম এই মিটিংটা তো আজকের মিটিংটা তো মেইনলি যারা ফার্স্ট অ্যাটেন্ড করবা, মানে জীবনে প্রথম আইসিপিসি দিচ্ছ, তো তাদের জন্য একটা ভালো অ্যাচিভমেন্ট, একটা ভালো তোমার কি সাহস পাওয়া, যে কনফিডেন্স পাওয়া যে হ্যাঁ প্রিলিমিনারিতে আমি অনেক ভালো করছি, টিকতে পারি নাই ওটাই ম্যাটার না। হ্যাঁ বলো। একটা কথা ছিল, আচ্ছা আপনি লেভেল 1 আর কথা আসে নাই, লেভেল কথা মানে আসতেছে না। এসটিএল বাইনারি সার্চ আর যে বেসিক গ্রাফ থিওরি ডাইনামিক প্রোগ্রামিং, আপনার যেটা লেভেল 1 আর লেভেল 2 যে দুটো কোর্স আছে। জি হ্যালো, হ্যালো। যে আপনার যে লেভেল 1 আর লেভেল 2 হ্যাঁ যে দুটো কোর্স আছে না, লেভেল 1 আর লেভেল 2, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি এখন যেগুলো বলতেছেন আপনার লেভেল 1 আর লেভেল 2, তো আমার মনে হয় যে দুটো এটা কি আমার সাউন্ড বক্সে ডিস্টার্ব করতেছে নাকি এর কথাই আটকাচ্ছে? সবাই কি এর কথা না শুনতে তো, পারতেছে? না ভাই, ওনার বলতেছেন। মনে হয় ইন্টারনেট সমস্যা আছে। হ্যাঁ, যে কথা বলতেছো তোমার একটু নেটে সমস্যা হচ্ছে, মানে কিছুক্ষণ পর পর বন্ধ হয়ে যাচ্ছে তোমার সাউন্ডটা। ভাই নাহলে চ্যাট বক্সে লিখে দেন। হ্যাঁ হ্যাঁ, এটাই ভালো হয়। তুমি একটা কাজ করো, একটু চ্যাট বক্সে লিখে দাও। আসলে তোমার শুধু এতটুকুই বুঝতেছি আপনার লেভেল 1 লেভেল 2 কোর্স আছে, এরপর আর কোনো কথা আসে না। তুমি একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখে দাও, এটা ভালো হবে। ওকে, দা সাইলেন্সার। হ্যাঁ, তোমার নামও সেভ হয়ে গেছে যে তুমি সাইলেন্সে যাচ্ছ। এ মনে হয় এখনো কথা বলতেছে কিন্তু আসতেছে না কথা। তুমি একটু কষ্ট করে এটা চ্যাট বক্সে লিখে দাও। তো ততক্ষণ আমি কথা বলি, যে যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম, আচ্ছা কিসে ছিলাম, কি বলতেছিলাম আমি, একটু কেউ মনে করে দিতে পারবা? আমি তো ভুলে গেছি। প্রিলিমিনারি, হ্যাঁ। তো প্রথম আপাতত কন্টাক্ট হিসেবে দরকার, অ্যাটেন্ড করা দরকার। হ্যাঁ 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 হ্যাঁ। তো যে তোমার রেজাল্ট যেরকম হোক না কেন, এটা একটা ভালো মানে দেখো, প্রথম কন্টেস্টে কেউ চ্যাম্পিয়ন হবে না। আবার তুমি এরকম যদি চিন্তা করো যে আমি ফার্স্ট কন্টেস্টও ভালো করবো না, সেকেন্ড কন্টেস্টও ভালো করবো না, আমি কোনো কন্টেস্ট অ্যাটেন্ড করবো না, আজীবন পরিশ্রম করবো, লাস্ট ইয়ারে এসে কোপায় ফেলবো, এটাও হবে না। তুমি ফুটবল খেলার মাঠে না নেমে ঘরে সারাদিন প্র্যাকটিস করে, মানে রিয়েল লাইফ ফুটবল না খেলে
তুমি যদি আজীবন প্র্যাকটিস করো কোনোদিন গ্যারান্টি দিবে না যে তুমি যেই দিন মাঠে নামবা সেদিন মেসির মতো করে খেলতে পারবা। ওকে, তো তোমাকে রিয়েল লাইফ এনভায়রনমেন্টে নামতে হবে প্র্যাকটিসের পাশাপাশি। তো সেটা যাতে ফার্স্ট ইয়ারের ফার্স্ট দিন থেকে হয়। এখানে যারা ফার্স্ট ইয়ার আছে এটা তোমাদের বড় একটা অপরচুনিটি যে তোমরা আমি তোমাদেরকে পাইছি যে তোমরা আমাকে পাইছো যে আমি তোমাকে বুঝাচ্ছি বলতেছি যে কি কি করতে হবে, এটা তোমাদের একটা অপরচুনিটি। আমি মিস করছিলাম এই কারণে আমি কন্টেস্টও মিস করছিলাম, আমার এক্সপিরিয়েন্সও কম ছিল। আমি আমার জীবনে আরেকটা ভুল করছিলাম, আমি অনসাইট প্রচুর কম অ্যাটেন্ড করছি, এটা একটা ভুল ছিল। এটা ভুলও ছিল আবার টাকার সমস্যাও ছিল, কারণ অনসাইট অ্যাটেন্ড করতে টাকা পয়সা লাগে, ওটা ছিল না আমার কাছে, তাই অ্যাটেন্ড কম করতে পারছি। লাস্ট যে সবচেয়ে বেশি অ্যাটেন্ড করছিলাম আমি এই 2020-এর শেষের দিকে এবং 2019-এর শুরুর দিকে, সরি 2020-এর শুরুর দিকে 2019-এর শেষের দিকে। ওই টাইমটাতে আমার একাডেমি খোলা হয়েছিল আল্লাহর রহমতে, সিপিএস একাডেমি, তখন ছিল কম্পিটিটিভ প্রোগ্রামিং উইথ শাহরিয়ার, ওইটার জার্নি তখন হচ্ছিল, তখন টাকা পয়সা আছে, তো তখন প্রচুর অ্যাটেন্ড করা শুরু করতেছিলাম। আবার ঘটনাও ঘটছে উল্টা, যে চিটাং ডিভিশনে যে কন্টেস্টগুলো অ্যাটেন্ড করতেছিলাম ওগুলোতে প্রাইজ পাচ্ছিলাম, তো ওইটার একটা বড় টাকা আসতেছিল আমার কাছে, সেগুলো দিয়ে অ্যাটেন্ড করা শুরু করছিলাম। তো ওই টাইমটাতে অনেকগুলো টানা 2 মাসে মনে হয় 4-5টা অ্যাটেন্ড করে ফেলছিলাম অন সাইটে, আর তখন কনফিডেন্সও ভালো ছিল আল্লাহর রহমতে। তো এটা যাতে সবার সাথে না হয়, যেভাবে হোক দরকার হলে একটা টিউশনই রাখবা তোমাদের জন্য শুধু অনসাইট অ্যাটেন্ড করার জন্য। অনসাইট অনলাইন এগুলো প্রচুর অ্যাটেন্ড করবা, এটা এক্সপিরিয়েন্স প্রচুর ইম্পর্টেন্ট। তো ওই কারণে বলতেছি যারা ফার্স্ট ইয়ারের আছো প্লিজ মিস করবা না, একটা প্রবলেম হইলেও সলভ করে আসবা, অ্যাটেন্ড করবা। ওকে, আমার মতো বোকামি করবা না। ভাই ফার্স্ট ইয়ার আমার একটু খানা ধরে কথা বলছি ভাই। হ্যাঁ, আমি ফার্স্ট ইয়ার থাকতে একটু খানা ধরে আমার এভাবে বলতেছি, কিন্তু তখন সেকেন্ড ইয়ারে ছিলে। তো তুমি তো আমার সাথে যোগাযোগ রাখতা না। হ্যাঁ, আমরা খারাপ ছেলে, আরে না না, তুমি হুজুর মানুষ, আমাদের খবর রাখতি। ওকে, তো এই জিনিসগুলো আমাকেও কেউ ধরে ধরে বলে নাই, তো আমাকে যেহেতু কেউ বলে নাই, তো আমার আচ্ছা বলে নাই বলবো না, অবভিয়াসলি বলে নাই বললে ভুল হবে, বলছে কিন্তু সোর্সটা তেমন ছিল না। মানে আমাকে বলছে আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড প্লাস আমার মেন্টর বলা যায় গাজী মহামিন ইকবাল। সে হচ্ছে মহামিন, সে হচ্ছে যারা ইয়ামিন ভাইয়াকে চিনো চুয়েটের, ওই উনি গুগলে আছেন এখন, তাইওয়ান ব্রাঞ্চে উনি চলে গেছেন। তো ওর ছোট ভাই, ওনার ছোট ভাই হচ্ছে যে গিয়ে মহামিন, আমার ক্লাসমেট আর প্লাস আমার ফ্রেন্ড। সে আমাকে প্রচুর ফোর্স করছিল এই কন্টেস্ট গুলো দেওয়ার জন্য। আমি তাকে পাত্তা দিই নাই, কারণ সে আমার ক্লাসমেট ছিল, আমি তার ডেপথ বুঝতেছিলাম না, তার ব্যাকগ্রাউন্ডটাও বুঝিনি আমি। কারণ তখন হয়তোবা মানে যার ব্যাকগ্রাউন্ড জানি বা কোনো সিনিয়র বা কোনো টিচার এসে যদি বলতো তাহলে হচ্ছে যে আমি হয়তোবা বুঝতে পারতাম জিনিসগুলো, আমি তো মহামিন কি ছিল, তো ওইটার ডেপথটা আমি বুঝতে পারিনি তখন। আর কোনো টিচার বা কোনো সিনিয়র থেকে এভাবে শুনি নাই। এখন তোমরা আমাকে চিনো, তোমরা আমার ডেপথ জানো, আমার একাডেমি সম্পর্কে জানো, তাই আসছে এখানে। তাহলে তোমাদেরকে যে কথাগুলো বলতেছি তোমরা বুঝতে পারতেছো যে আমি ঠিক কথা বলতেছি, ঠিক আছে? তো এভাবে তো একটা চান্স পাইছো তোমরা, তো এটাকে ইউটিলাইজ করো। ফার্স্ট ইয়ারে যারা আছো প্লিজ অ্যাটেন্ড করবা, সেকেন্ড ইয়ারের বা থার্ড ইয়ারে যারা আছে ওরা তো ভালো করার জন্য অ্যাটেন্ড করবে, এটা তো তাদেরকে তো বলা লাগবে না, অবভিয়াসলি বলা লাগবে না, কিন্তু ফার্স্ট ইয়ারদেরকে বলতেছি, এখানে ফার্স্ট ইয়ারে যারা আছো তারা মাস্ট অ্যাটেন্ড করবা, প্রথম কথা। তো বললাম প্রিলিমিনারিতে একটা সলভ করতেই পারবা তোমরা যারা প্রোগ্রামিং জানো। তোমাদেরকে যারা একদম ফার্স্ট ইয়ারে আছো তাদেরকে জাস্ট বলে রাখি, তোমরা এই কন্টেস্ট আসা পর্যন্ত তোমরা এসটিএল, বাইনারি সার্চ আর নাম্বার থিওরিটা মোটামুটি একটু কভার করে ফেলো। ইনশাআল্লাহ 2 থেকে 3টা প্রবলেম ইনশাআল্লাহ সলভ করতে পারবে, অ্যাটলিস্ট 2টা করতে পারবে ইনশাআল্লাহ, আমার কথা ধরো। আর হ্যাঁ, রেগুলার তো কোড ফোর্সেসে প্র্যাকটিস করবা। কোড ফোর্সেসে কিভাবে প্র্যাকটিস করবা আমি কিছুক্ষণ পরে বলতেছি, অবভিয়াসলি বলবো, এটাও এগুলো নিয়েও ডিটেলস কথাবার্তা বলবো। একটা কোশ্চেনটা একটু হ্যান্ডেল করি। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সরি ফর ইন্টারাপশন, সমস্যা নেই। আমি আসলে দুটো কোশ্চেন আছে কিছু। আচ্ছা, আমি আসলে যেটা বলতে চাচ্ছি, আপনি এতক্ষণ পর্যন্ত যেসব নলেজের কথা বলতেছেন ওগুলো আপনার যে লেভেল 2 কোর্স আছে, সিপিএস লেভেল 1, সিপিএস লেভেল 2 পুরোটা কোর্স করলে মনে হয় দেন ইনাফ না, মোর দেন ইনাফ না? এগুলার পাই থিওরাম বাট বিট ম্যানিপুলেশন নিয়ে আপনার কোনো লেকচার আছে? ওকে, তো প্রথম কথা হচ্ছে যে গিয়ে এটা একটু ওই কি বলে যে ওই অ্যাড করা হয়ে যাবে। আচ্ছা, অ্যাড করা দরকার। আচ্ছা, এ তো লেফট মারলো, কি আছে এই পোলা, কোশ্চেন করে চলে গেছে। আচ্ছা, আছে, এই 2বার অ্যাটেন্ড করে ফেলছিল, ওকে সমস্যা নেই। তো প্রথম কথা হচ্ছে যে লেভেল 1 কোর্সে আমার কভার করা আছে। প্রথমত এসটিএল সিরিজটা তো লেভেল 1 কোর্সেরই, ওটা ফ্রি আছে, ওটা তো সবাই দেখবা, মাস্ট দেখবা ওইটা। আমি এটা তোমাদেরকে সাজেস্ট করতেছি এক প্রকার বলা যায়।
ওইটা দেখবা, ওখানে 40টা প্রবলেম আছে, সবগুলো সলভ করবা। সবগুলো সলভ করা, 40টা প্রবলেম সলভ করা মানে অনেক কিছু ভাই। ওকে, তো কারণ ওগুলো STL বেসড, ওগুলা করবা। তারপরে লেভেল 1 এ আমার এরপরে যেগুলো প্রাইভেট ভিডিও সেগুলোতে আছে বাইনারি সার্চ, আপার বাউন্ড লোয়ার বাউন্ড, তারপরে STL এর ফাংশন গুলো বাইনারি সার্চের সেগুলা, বাইসেকশন দুই প্রকার, একটা হচ্ছে ইন্টিজার বাইসেকশন আর একটা হচ্ছে যে কি ওই ফ্লোটিং বাইসেকশন, ফ্র্যাকশনাল বাইসেকশন। তো ইন্টিজার বাইসেকশন হচ্ছে যে কি ইন্টিজার নাম্বার নিয়ে কাজ করে, ওই ফ্র্যাকশনাল বাইসেকশনে স্পেশালি জিওমেট্রিতে ফ্র্যাকশনাল বাইসেকশনটা স্পেশালি ইউজ হয়। তো জিওমেট্রি কিছু প্রবলেমও সলভ করছিলাম আমরা ওখানে। তারপর আসতেছে নাম্বার 3 আমি শেষ করতে পারতেছি না এখনো, সোজা কথা, এতগুলো মানে টপিক ইজি আছে কিন্তু টপিক বেশি নাম্বার থিওরিতে, বেসিক টপিক গুলো বেশি। তো নাম্বার 3 যাত্রা শুরু হয়েছিল আমাদের হারমোনিক সিরিজ দিয়ে। ওইটা খুব ভালো একটা কথা আসছে মাথায়, হারমোনিক সিরিজ। এই টপিকটা রিসোর্স তো নাই কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক সিরিজ বা একটা ফর লুপ এটা। তো ওইটা আমি অ্যাড কোডারে প্রচুর ইউজ করছি, এটা যারা জানো তাদের কিন্তু প্রচুর কাজে দিবে এটা হারমোনিক সিরিজ। তো ওখানে আছে। তো হারমোনিক সিরিজের কোনো এক্সট্রা নাই আমার কাছে, লিঙ্ক নাই, তবে তোমরা যারা যদি পারো তাহলে একটু কেউ খবরটা নিয়ে শিখে ফেলিও। তারপরে আচ্ছা, খবর নাও লাগবে না, আমি ওই ভিডিওটা পাবলিক করে দিব, এই ক্লাসের পরে আমি ভিডিওটা পাবলিক করে দিব, ওই ভিডিওটা ওখান থেকে দেখে নিও, এতগুলো প্রাইভেট রাখি লাভ নাই। ওকে, ওই হারমোনিক সিরিজের টপিকটা আমি পাবলিক করে দিই, ওখান থেকে শিখে নিব, এটা খুবই ইম্পর্টেন্ট তাই পাবলিক করে দিচ্ছি যে। তারপর আসতেছে হচ্ছে প্রাইম নাম্বার জেনারেশন, ওখানে কোর্সে, আর তোমাদের থেকেও শিখতে হবে, আমি জাস্ট কোর্সের অ্যাড করতেছি না, তোমাদের থেকে শিখতে হবে এটাও বলতেছি। তো প্রাইম নাম্বার জেনারেশন, প্রাইম ফ্যাক্টরাইজেশন, তারপরে নাম্বার অফ ডিভাইজার্স, সাম অফ ডিভাইজার্স, তারপরে আসতেছে ডিভাইজার সিমেট্রি ফাংশন, তারপরে ইউলার 5 ফাংশন। ইউলার 5 ফাংশনের ক্লাস হয় না এখনো, সামনে হবে ইনশাআল্লাহ। নাম্বার 3 মডুলার অ্যারিথমেটিক চলতেছে, আর মডুলার অ্যারিথমেটিক প্রচুর একটা ইম্পর্টেন্ট, ওখানে আমি ট্যাবলেটও দিয়ে দিছি কিছু, তো ওগুলোও ইম্পর্টেন্ট অবভিয়াসলি। তো মডুলার অ্যারিথমেটিক মানে হচ্ছে যে যখন তোমাকে বলা হয় যে কোনো একটা আনসার এত দ্বারা মোড করে প্রিন্ট করো, তো ওইটা হচ্ছে মডুলার অ্যারিথমেটিক, ওইটা প্রায় আসে বাংলাদেশে অনসাইটে। কম্বিনেটরিক্স প্রবলেমে তো থাকার পসিবিলিটি সবচেয়ে বেশি, কারণ কম্বিনেটরিক্স প্রবলেমের হচ্ছে যে গিয়ে রেজাল্ট অনেক বেশি বড় হয়, তখন কোনো একটা নাম্বার দ্বারা মোড করে প্রিন্ট করতে হয়, ওগুলা নিয়ে ডিসকাশন ছিল মডুলার অ্যারিথমেটিকে। তারপরে সামনে ক্লাস হবে 5 ফাংশন, তারপরে ওই হ্যাঁ 5 ফাংশন, আরেকটা হচ্ছে যে গিয়ে টপিক ফ্যাক্টোরিয়ালের ফ্যাক্টরাইজেশন, অথবা এটাকে বলা হয় লিজেন্ড্রিস ফর্মুলা। লিজেন্ড্রিস ফর্মুলা সম্পর্কে আমি জানছি হচ্ছে যে বেশি দিন হচ্ছে না বলতে বছর খানিক হচ্ছে আর কি। তো এটারও ঘটনা হচ্ছে, খুব ভালো কথা মনে পড়ছে যে 2018 সালের যে আইসিপিসি অনসাইটটা হয়েছিল, ওখানে হচ্ছে যে ফার্স্ট দুইটা প্রবলেম আমরা খুব সহজে আমি সলভ করছিলাম, ফার্স্ট প্রবলেমটা, সেকেন্ড প্রবলেমটা আবার টিমমেট সলভ করে ফেলছিল, খুব ফাস্ট করছিলাম আল্লাহর রহমতে আমরা। তো সেই দিন আমরা এক্সপেক্ট করতেছিলাম খুব ভালো কিছু হবে। থার্ড ইজিয়েস্ট প্রবলেম যখন ধরছি ওইটাতে আমি স্টাক ছিলাম, আমার টিমমেটটাও স্টাক ছিল, কোনোভাবে সলভ করতে পারতেছিলাম না। ও সরি, মারুফ হাসানের কোয়েশ্চেনের আনসার আমি আসতেছি, একটু ওয়েট করো। থ্যাংক ইউ, কোয়েশ্চেন মার্ক দিয়ে আমাকে মনে করাই দিছো। ওকে, তো ব্যাপারটা হচ্ছে ওই দিন সি নাম্বার কোয়েশ্চেন ছিল, এটা ওখানে ছিল এই লিজেন্ডারিস ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হচ্ছিল, এই টাইপের একটা কোয়েশ্চেন ছিল নাম্বার থিওরির। আমি স্টাক ছিলাম, আমার টিমমেট স্টাক ছিল, সলভ করতে পারি নাই। আর এই কারণে হয়েছে গিয়ে একটা গ্যাঞ্জাম, যে ফোর্থ ইজিএস যেটা প্রবলেম ছিল, মানে সিরিয়ালে যদি করি 4 নাম্বার যে প্রবলেমটা ছিল, ওইটা ছিল একটা অ্যালগরিদম, সেটা হচ্ছে হেভি লাইট ডিকম্পোজিশন, স্ট্রেট ফরওয়ার্ড, জাস্ট কোডটা লিখে সাবমিট করবো যে, এবং ওই কোডটা টেমপ্লেটটা আমি প্রিন্ট করেও নিয়ে গেছিলাম, আমার কাছে ছিল। কিন্তু আমি যে ওই যে থার্ড ইজিএস প্রবলেমে স্টাক ছিলাম, আমি আর একটা প্রবলেমও পড়িনি, আমি ওই প্রবলেমটা নিয়ে পড়েছিলাম। এটা আরেকটা ভুল, তোমরা যদি কোনো প্রবলেমে স্টাক থাকো, যদি না পারো তাহলে স্কিপ করে আরেকটা প্রবলেম পড়ে ট্রাই করবা, কখনো একটা প্রবলেম নিয়ে 3-4 ঘন্টা পড়ে থাকবা না। ফার্স্ট একটু ট্রাই করে দেখবা, যদি না অন্যগুলোতে না পারো তাহলে আবার ব্যাক করবা আর কি, যেটাতে চান্স বেশি, যেটা বেশি সলভ হচ্ছে। কিন্তু যেটা বেশি সলভ হচ্ছে তার জন্য বলে সারাদিন পড়ে থাকবা তা না, আর অন্য কোয়েশ্চেন গুলোও পড়ে নেবা, দেখতেছো যে না আর কোনো কোয়েশ্চেন তুমি পারবা না, এটাই পারার পসিবিলিটি আছে, তখন ট্রাই করবে যে আমি এই ভুলটা করছিলাম। আমি আর আবার টিমমেট দুজনই করছি ভুলটা, দুজন সারাদিন পড়ে পুরা কন্টেস্ট ওই প্রবলেমটা নিয়ে পড়েছিলাম, একটু করে ট্রাই করে দেখে নেয় যে ফোর্থ ইজিএস প্রবলেমটা কি ছিল, পরে দেখতেছি ওইটা হেভি লাইট ডিকম্পোজিশন ছিল, স্ট্রেট ফরওয়ার্ড। হ্যাঁ, তবে ওইটা আরেকভাবে সলভ করা যাচ্ছিল বিটস্যাট ইউজ করে,
বিট সেট ইউজ করে আরেকটা ওয়ে ছিল, তবে সবার আগে যে আইডিয়াটা মাথায় আসবে, যার হ্যাভিলাইট ডিকম্পোজিশন জানা আছে তার ওই আইডিয়াটাই মাথায় আসবে, হ্যাভিলাইট ডিকম্পোজিশনের আইডিয়াটাই ফার্স্টে মাথায় আসবে। তো এই ভুলটা আমি করছিলাম। তো এ হচ্ছে যে গিয়ে হ্যাঁ, তবে এই লিজেন্ডারিজ ফর্মুলা পরে জানতে পারছি এবং খুবই আফসোস লাগছে, খুব ইজি একটা ফর্মুলা ছিল, মানে একদম স্ট্রেট ফরওয়ার্ড, খুব খুব ইজি এবং ছোট্ট। এই জিনিসটা জানা থাকলে হয়তো সেদিন কিছু ভালো করতে পারতাম ইনশাল্লাহ, তবে সমস্যা না, দুঃখ। ও সেদিন কিন্তু র্যাঙ্ক প্রচুর বাজে ছিল, 100 মানে 300টা টিম, এটা ছিল এশিয়ার সবচেয়ে বড় অনসাইট, 300 টিম নিয়ে ডেফোডিল ইউনিভার্সিটি এটা অ্যারেঞ্জ করছিল। আবার যতটুকু জানা আছে এটা এশিয়ার সবচেয়ে বড় ছিল, কারণ 300টা টিম মানে কতজন, 3 তারিখে 900 জন ছিল ওখানে। তারা পুরা একটা প্যান্ডেল টাকা অনেক সুন্দর করে অ্যারেঞ্জ করছিল, খুব ভালো লাগছিল সেই কন্টেস্টটা দিয়ে আমাদের। খাবার দাবারও খুব ভালো ছিল, অবভিয়াসলি অনসাইট গুলোতে খাবার প্রচুর ভালো দেয়, নাস্তা দিবে তোমাকে, ভাত দিবে, আবার রাত্রেও খাওয়াবে, দুপুরেও খাওয়াবে, এই আর কি। তো খাওয়া দাওয়া ভালো হয়, গেঞ্জি দেয়, ব্যাগ দেয়, কত কিছু দেয়। আচ্ছা ওগুলা তাও পরে আসতেছি। তো ঘটনাটা হচ্ছে যে গিয়ে সেদিন এই আফসোসটা থেকে গেছে আর কি। তো এই যে লিজেন্ডারিজ ফর্মুলা, এটা নাম্বার থিওরির একটা খুব ইজি একটা পার্ট, ওইটাও আছে আমাদের কোর্সে ইনশাআল্লাহ শেষের দিকে। তো এখনো যাই না, এখনো 5 ফাংশনও ধরতে পারি না, এখনো নাম্বার থিওরি মডুলার অ্যারিথমেটিক চলতেছে। আমার টার্গেট ছিল লেভেল 1টা 20টা ক্লাসে শেষ করা, এখন অলরেডি 34টা ক্লাস হয়ে গেছে, এখনো শেষ করতে পারি নাই। আমার মনে হয় 40টা ক্লাস ক্রস করবে, আই হোপ। তো এখনো ব্যাপারটা হচ্ছে যে তাই আরেকটা তোমাদের কি ওই যে কি বলে যে আরেকটা শিক্ষা বা, হ্যাঁ বলো। লেভেল 1 এর ক্লাস নাকি এখন অফ আছে? লেভেল 1 এর ক্লাস, লেভেল 1 এর কি ক্লাস এখন আপনি নিচ্ছেন না? লেভেল 1 এর ক্লাস রেগুলারই তো নি, মানে গত সপ্তাহ মিস গেছে আর কি আমার অসুস্থতার জন্য। কেন? আচ্ছা ভাইয়া, না আমি আর ক্লাসের দেখিনি, তো আমি মনে করছি ক্লাস নেওয়া শেষ। না তো তোমরা যারা পুরোনো লেভেল 1 এর স্টুডেন্ট ছিল তোমাদেরকে অ্যাড দিছি না নতুন গ্রুপে? হ্যাঁ হ্যাঁ, ওখানে ভাইয়া ডকে আপডেটটা আসলে আমি মেবি তারে খেয়াল করিনি, ডক ডকে না, ক্লাস ডক না, আপডেট। গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ। হ্যাঁ টেলিগ্রাম গ্রুপে অ্যাড হও নাই হ্যাঁ ভাইয়া, নতুনটাতে? হচ্ছে আমি মনে আমি গেছে তো, এই জন্য আমি মনে করছি অনেক কিছু। হ্যাঁ তোমরা করতে পারবো তো, আমি তোমাদের সবাইকে অ্যাক্সেস দিছি, যারা পুরোনো লেভেল 1 মানে ফার্স্ট লেভেল 1 যারা ছিল, তোমরা সবাই অ্যাটেন্ড করতে পারবা, সমস্যা নেই। ওকে জি ভাইয়া। ওকে, তো যেটা বলতেছিলাম আবার ভুলে গেছি, আবার মনে করে দাও কেউ, কি বলতেছিলাম, হ্যাঁ আরেকটা নতুন শিক্ষা, সেটা হচ্ছে যে গিয়ে কখনো একটা কোয়েশ্চেন নিয়ে পুরা কন্টেস্ট পড়ে থাকবা না, কারণ অনসাইট গুলোতে দেখা যায় এমনও কোয়েশ্চেন পাবা যেগুলা দুইটা ডিফিকাল্টি লেভেল সেম, মানে দেখবা যে তুমি একটা কোয়েশ্চেন নিয়ে স্টাক ছিলা, সেটা ধরো 300 জনে সলভ করছে, 300টা টিম সলভ করছে, তুমি দেখবা যে আরেকটা কোয়েশ্চেন আছে যেটা 350টা টিম সলভ করছে, তাহলে এটা বোকামি হবে না তুমি যদি ওই যে 300 জনে সলভ করছে বা 350 জনে সলভ করছে এই একটা প্রবলেম নিয়ে পড়ে থাকা? কারণ এটা কোড ফোর্সেস না, কোড ফোর্সেস হচ্ছে যে এটা ঠিক আছে যে তুমি এ না পারলে বি পারার পসিবিলিটিটা কম থাকে, যদি যদি বেসিক্যালি নরমালি তুমি যদি সবসময় এই পারে থাকো, তাহলে আজকে যদি এ না পারো তাহলে বি পারার পসিবিলিটিটাও কম থাকে, তবে এখানেও ট্রাই করা উচিত, ঠিক আছে? কিন্তু অনসাইট বা অনলাইন যে ন্যাশনাল কন্টেস্ট যেগুলোতে আমি ফোর্স করে বলবো যে অবভিয়াসলি ট্রাই করবা, কারণ কারণ তুমি জানো না যে আসলে দুইটা কোয়েশ্চেনের ডিফিকাল্টি আসলে কিরকম। তুমি দেখতেছো যে হ্যাঁ এই আমি যে প্রবলেমটা ট্রাই করতেছি এটা 300 জনে সলভ করছে, আরেকটা প্রবলেম দেখতেছো 150 জনে সলভ করছে, তুমি ওই 300 জনে সলভ করছে এটা নিয়ে পড়ে আসো, কিছুক্ষণ পরে দেখতেছো যে 150 জনে সলভ করছো এটা আবার 300 জন হয়ে গেছে, তাহলে তুমি টাইমটা ওয়েস্ট করছো না 2-3 ঘন্টা যদি দিয়ে ফেলো। তাই কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবা, আগে কোয়েশ্চেন গুলো পড়ে ফেলবা, তোমরা 3 ভাগ করে ফেলবা। কিছু টেকনিক বলি, হ্যাঁ এবার আসি অনসাইটে কি কি হয়। তো প্রিলিমিনারিতে টিকসো, প্রিলিমিনারিতে কি কি জানা লাগবে ওগুলো তো বলছি। আচ্ছা মারুফ হাসানের কোয়েশ্চেনটা একটু দিয়ে দিই, তারপর অনসাইট দিয়ে বলি। আমার কথাগুলো আসলে আমি কোনো কিছু গোছায় রেডি করি নাই তো তাই উল্টা পুল্টা বলতেছি। তবে ভাইয়া বিটবাস্কিং দিয়ে আপনার কোর্সে ক্লাস আছে? বিটবাস্কিং আছে হচ্ছে লেভেল 3 তে, লেভেল 3 এখনো চলতেছে, যে আসলে কি আইসিপিসি এর আগে শেষ করতে পারবো কিনা গ্যারান্টি নেই। বিটবাস্কিং শিখলে তুমি প্রথমে বিট ম্যানিপুলেশন শিখবা কোথা থেকে, জুবাইর ভাইয়ের ব্লগ থেকে, তারপরে বিটবাস্কিং শিখবা কোত্থেকে, ওই সাফায়েত ভাইয়ের ব্লগ থেকে। মারুফ হাসান মেবি আমার লেভেল 1 লেভেল 2 নিছো, তাহলে লেভেল 1 লেভেল 2 নিলে ওই লেভেল 2 এর ডাইনামিক প্রোগ্রামিং এর ভিডিওগুলো দেখে ফেলবা, ডাইনামিক প্রোগ্রামিং এর ভিডিও দেখে তারপরে কোথায় যাবা, সাফায়েত ভাইয়ের ব্লগে বিটবাস্কিং শিখতে যাবা। ওকে, মারুফ হাসান কি কোশ্চেনের আনসার পাইছো?
নাইস ভাইয়া, প্রিলিমিনারির জন্য রেজিস্ট্রেশন প্রসেসটা কেমন, রেজিস্ট্রেশন ফি এসব সম্পর্কে যদি বলতেন। ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন ফি নিয়ে টেনশন নাই, রেজিস্ট্রেশন ফি ফুললি ফ্রি। রেজিস্ট্রেশন ফি আছে অন সাইটের, ওকে। তো প্রিলিমিনারি রেজিস্ট্রেশন ফি ফ্রি। প্রিলিমিনারি রেজিস্ট্রেশন নিয়ে তোমাদের সিনিয়ররা তোমাদের কাছে অ্যাপ্রোচ করার কথা। এটা বেসিক্যালি সিইউতে যেটা হয়, চিটাগং ইউনিভার্সিটিতে আমরা সিনিয়ররা ফার্স্ট অফ অল সব টিমগুলোর ইনফরমেশন নিই, প্রত্যেকটা টিমের নাম, টিম মেম্বারদের নাম নিই, ওগুলা নিয়ে স্যারদের কাছে অ্যাপ্লিকেশন দিই, চেয়ারম্যান বরাবর একটা অ্যাপ্লিকেশন দিই। তারপর উনি কি করে, ওইটার উপর বেস করে উনি কোচ অ্যাসাইন করে, মানে ইউনিভার্সিটির প্রফেসরদেরকে অ্যাসাইন করে। তারপর ওই প্রফেসররাই টিমগুলো ক্রিয়েট করে। অনেক সময় প্রফেসর হচ্ছে যে তোমাদেরকে দায়িত্ব দিয়ে দিবে রেজিস্ট্রেশন করার, অনেক সময় প্রফেসর নিজে কাজগুলো করবে। যেমন কি লাস্ট অনেকগুলো কন্টেস্টে আমাদের একটা টিচার, রেসপেক্টিভ টিচার আমাদের আশরাফ স্যার, উনি আমাদের দায়িত্বে, মানে আমরা ওনাকে সবসময় কোচ হিসেবে চাইতাম। আমি মানে অ্যাপ্লাই করার আগে ওনার কাছে দৌড় দিতাম যে স্যার আপনি আমাদের কোচ হবেন। তো উনি হয়তো কোচ। প্রিলিমিনারি কন্টেস্ট কখন হবে এখনো তো কোনো শিডিউল দেয় নাই ওরা, জাস্ট বলছে সামনে আইসিপিসি টা হবে, ফার্স্টে প্রিলি হবে, তারপর ওগুলা পেয়ে যাবো। ওই পেজটাতে লাইক দিয়ে রাখিও, ওই আইসিপিসি যে ঢাকা ইয়ার জন্য করছে, মানে তোর নাম কি, আইসিপিসি সামনের আইসিপিসির জন্য যে পেজটা ক্রিয়েট করছে ওরা, ওইটাতে লাইক দিয়ে রাখি, ওখানে সব আপডেট পাবা। তারপরে সিনাপসিস পেজটা তো পাওয়ার কথা, তবে মেইনলি ওই পেজটাতে লাইক দিয়ে রাখলে হবে। তারপর আমি পাইলে তো আমি গ্রুপ আর পেজগুলোতে দিয়ে দিব ইনশাল্লাহ আগে ভাগে। রেকর্ডিং হচ্ছে বা ইউটিউবে ভিডিও পাবো, অবভিয়াসলি পাবা, রেকর্ডিং হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে যেটা বলতেছিলাম যে তো এরপরে হচ্ছে যে ওই আশরাফ স্যার অনেক ভালো। আমি আরেকটা ঘটনা বলি যে স্যার একদিন একটা অনসাইটে মানে আইসিপিসি তে আমাদের রেজিস্ট্রেশনে একটা প্রবলেম হয়ে গেছিল আমাদের টিম নিয়ে। তো ওইটার মেইল আসছে আমাদের কাছে যে এরকম এরকম সমস্যা তোমাদের। তো এখন ভাবছি আচ্ছা ঠিক আছে, স্যার হয়তো এখন ব্যস্ত থাকবে, আমরা আস্তে ধীরে স্যারকে জানাবো এটা। স্যারকে জানানোর আগে স্যার আমাদেরকে মেল পাঠিয়ে দিছে, বলতেছে যে এরকম একটা ইস্যু হয়েছিল, আমি এটা সলভ করে ফেলছি, আর কোনো প্রবলেম আছে কিনা দেখো। তো ওই দিন থেকে মনে মনে হতেছে যে আর কোনো টিচার হবে না, এই টিচারটাই আমাদের সবসময় লাগবে। তো উনি সবসময় আমাদেরকে সাজেস্ট করতো কি কি করতে হবে না করতে হবে, বলতো যে কোনো প্রবলেম হইলে ওনার কাছে যাতে যাই, এই আর কি। উনি সব অনেক ফ্রেন্ডলি উনি, যদিও বা মানে অনেকে বুঝে না জিনিসটা, কিন্তু উনি অনেক ফ্রেন্ডলি। তো এই টাইপের টিচারের আন্ডারে পড়লে তো অনেক ভালো তোমাদের জন্য। আবার অনেক সময় টিচাররা দায়িত্ব দিয়ে দেয় তোমাদেরকে, তোমাদের থেকে নিজেদের থেকে করতে হবে এই কাজগুলো, এই আর কি। তো ওইগুলো একটু খবর নিয়ে, আসলে আমি এই সম্পর্কে কিছু বলতে পারতেছি না, কারণ আমি কোনোদিন রেজিস্ট্রেশন করিনি। সবসময় রেজিস্ট্রেশন হয়তো আমার কোচে করছে, মানে আমার স্যারে করছে, নয়তো আমার টিমমেট রাশিদুল আলম অনিক সে করছে। তো রেজিস্ট্রেশন নিয়ে জানি না, তোমরা একটু সিনিয়রদের সাথে কথা বলো, তোমাদের ইউনিভার্সিটিতে কিভাবে সিনিয়ররা টিম নেম পাঠায়, কিভাবে কোচ অ্যাসাইন করে, ওগুলা ওনারা ভালো বলতে পারবে। ও তোমাদের সিনিয়রদের সাথে যোগাযোগ করিও। তো আর কোনো কোয়েশ্চেন আছে আবিদ হাসান, তুমি কি পাইছো আনসার? ওকে, আচ্ছা আমার কথা কি তোমরা ক্লিয়ারলি বুঝতেছো? আমি আর আসলে ওই ঠান্ডা একটা সমস্যা হয়, আমার নাকটা জ্যাম হয়ে যায়, তো আমার কথাগুলো আমি এখন মুখ দিয়ে বলতেছি, আমি নাক দিয়ে নিঃশ্বাসও নিচ্ছি না। তাই কথা কি ক্লিয়ারলি বুঝতেছো আবার? জি ভাইয়া, বোঝা যাচ্ছে, সমস্যা হচ্ছে না। আচ্ছা, আসলে একটু সমস্যা আছে তো ঠান্ডার, আবার ওই কারণে শীতকালে আমার নাকটা জ্যাম হয়ে থাকে, আর পরে অ্যাজমা চলে আসে। আচ্ছা, তো এই গেল হচ্ছে যে গিয়ে প্রিলিমিনারিতে রেজিস্ট্রেশনের কথা বললাম। এবার আসি অনসাইটে। অনসাইটে কি কি হয়? প্রথম কথা, অনসাইট কন্টেস্টে তোমরা, অনসাইট মানে কি, অনসাইট মানে তোমরা ওখানে গিয়ে কন্টেস্ট দেওয়া লাগবে, 3 জনকে একটা পিসি দেওয়া হবে, ওই একটা পিসিতেই কন্টেস্ট করবা। তো আগে এরপরে হচ্ছে টেমপ্লেট। আমাদের সবার কিন্তু নিজ নিজ কিছু টেমপ্লেট থাকে, বিগিনারদের না, মানে বাচ্চা যারা আছো, ফার্স্ট ইয়ারে যারা আছো, তোমাদের ট্যাবলেট থাকার কথা না। যারা মোটামুটি অনেকদিন ধরে কন্টেস্ট করতেছি, যারা অনেকগুলো অ্যালগরিদম জানি, অনেকগুলো ডেটা স্ট্রাকচার জানি, সবগুলোর কোড তো মুখস্থ করে রাখবো না আমরা, ঠিক আছে? এই যে হ্যাভিল্যান্ড ডিকম্পোজিশন বলতেছি, এটার কোড যত বড়, ওটা আমি এখন আমাকে যদি বলো এটা বুঝাই দিতে, আমি বুঝাতে পারবো না, কারণ আমি এটা ভুলেও গেছি। কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো, কারণ ওভাবে ট্যাবলেটটা কোডটা রেখে দিছি আমি আমার কাছে। তারপরে এই যে সাফিক্স অ্যারে, ওই যে কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমি একটা প্রবলেম আপসলভ করছি গত বছরের প্রিলিমিনারির, যেটা ছিল সাফিক্স অ্যারে অ্যালগরিদম আমি পারি না, কিন্তু ওইটার কোড চেঞ্জ হয় না, ওই কারণে টেমপ্লেট নিয়ে ওটা সলভ করে ফেলি। তো যদিও বা কন্টেস্ট টাইমে কোনোদিন সাফিক্স অ্যারের প্রবলেম সলভ করতে পারি নাই আমি, সাফিক্স অ্যারের প্রবলেম গুলো মোটামুটি হার্ড আসে।
তারপর আসছে ব্যাকফ্লো। ব্যাকফ্লো অ্যালগরিদমেরও আমি একটা অ্যালগরিদমও পারি না, সোজা কথা। কিন্তু আমি ব্যাকফ্লো এর প্রবলেম সলভ করতে পারি আল্লাহর মধ্যে। কারণ কি, ওই যে ট্যাবলেট, কারণ ওগুলার কোড চেঞ্জ হয় না। আবার কিছু কিছু জিনিস আমি কোড জানি, ফর এক্সাম্পল সেগমেন্ট ট্রি, কিন্তু স্ক্র্যাচ থেকে কোড লেখার ইচ্ছা নেই আমার, ওইটা ধুম করে কপি পেস্ট করে দেবো। তারপর জিওমেট্রির যে অ্যালগরিদম গুলো আছে ওগুলা স্ক্র্যাচ থেকে লেখার দরকার নেই কারো, ডিরেক্ট কপি পেস্ট। মডুলার অ্যারিথমেটিক, এটাও আমি স্ক্র্যাচ থেকে লিখি না, এটাও ট্যাবলেট দিয়ে যে ওটা মেরে দিই। তারপর কিছু কিছু বাক্য, যেমন কি হচ্ছে লং লং কে এলএল বলি, তা মুখে কেন বলতেছি, তোমাদেরকে ট্যাবলেট একটা দেখাই। বেসিক্যালি আমরা যেভাবে অন সাইটে যে ট্যাবলেট গুলো নিয়ে যাই সেগুলা, তো এই কোডগুলো তো আমরা মুখস্থ রাখতে পারবো না, তো ওগুলা এই কারণে হচ্ছে যে গিয়ে তোমার কি ট্যাবলেট আকারে নিয়ে যাই। তো কিছু কোড দেখা এক্সাম্পল, তাহলে বুঝতে পারবা। এটা হচ্ছে লেভেল 3 এর জন্য বানাইছি গিটহাব রিপোজিটরি। ফর এক্সাম্পল এটা কোড টেমপ্লেট আমাদের। এই ধরো এখানে আমি লং লং কে এলএল দ্বারা ডিফাইন করছি, ভেক্টর অফ ইন্টিজার কে ভিআই দ্বারা, এই জিনিসগুলো দ্বারা মুখস্থ রাখতেছি না। তো এগুলা কি করি আমরা, এই যে এই জিনিসগুলো, এই যে অপটিমাইজেশন, তারপরে এটা হচ্ছে ডিবাগার, এটা খুবই ইম্পর্টেন্ট পার্ট। এটা ইউজ করে আমরা কোনো কিছুর মধ্যে কি লেখা, মানে কোন একটা ভেক্টরের মধ্যে কি কি ভ্যালু আছে এগুলো ইজিলি প্রিন্ট করতে পারি, ঠিক আছে, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে এই যে এগুলা জিসিডি এলসিএম, তো এই জিনিসগুলো কি করি আমরা প্রিন্ট করে নিয়ে যাই, এগুলা পারমিশন আছে। তবে এখন লিমিটেশন করছে ওরা, লিমিট করছে কিরকম, লিমিটেড হচ্ছে তুমি সর্বোচ্চ 25টা পেজ নিয়ে যেতে পারবা। পুরা টিমের একটা কোডবুক থাকবে, এটাকে বলা হয় কোডবুক, CODEBOOK, কোডবুক। তো কোডবুক বলতে এখানে জাস্ট 25টা পেজ থাকবে, 2 পেজে লিখতে পারবা, এবং ওখানে প্রিন্ট করে নিয়ে যেতে হবে সবগুলো ট্যাবলেট। তো ছোট ছোট করে ফন্ট সাইজ ছোট করে দিলে আর সুন্দর করে অ্যালাইনমেন্ট করলে অনেকগুলো, যতগুলো কোড ইচ্ছা মানে নিয়ে যাওয়া যায়, অনেকগুলো কোড নিয়ে যাওয়া যায়। তো তোমাদের তো বেশি কোড থাকার কথা না, আমাদের অনেকগুলো কোড আছে, তবুও সমস্যা হয় না করে দিন 25 পেজের জন্য। একটাই অ্যাটেন্ড করছিলাম এনসিপিসি থেকে এই রুলটা হয়েছিল। এর আগে অনেকগুলো নেওয়া যেত, তবে এখন বইও নেওয়া যায় না, বইও নিতে পারবে না এখন, জাস্ট কোড বুক 25টা পেজ। তো ওখানে হচ্ছে যে কি এই ট্যাবলেট গুলো প্রিন্ট করে নিয়ে যাবে। ধরো কেউ নতুন ডায়াক্সট্রা অ্যালগরিদম শিখছো, এখন ডায়াক্সট্রা অ্যালগরিদম সবসময় কোডটা দেখো, কোড অ্যালগরিদম শেখার সাথে সাথে কিছুদিন পরে কিন্তু কোডটা আসলে ভুলে যাওয়া, অ্যাটলিস্ট সবার সাথে না হলে আমার সাথে হয়েছে সবসময়, যে আমি সবসময় কোডটা ভুলে যেতাম। তো যারা একদম বিগিনার, যাদের এই সমস্যাটা আছে, ম্যাক্সিমামের হওয়ার কথা, খুব আহামরি ট্যালেন্টেড পোলাপান হইলে হচ্ছে যে গিয়ে কোড ফুললি মুখস্থ থাকবে, যে বাকিদের হচ্ছে ভুলে যাওয়ার কথা, কারণ অ্যাপ্রোচটা মনে থাকবে, কোথায় অ্যাপ্লাই করতে হয়, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কমপ্লেক্সিটি কি, এগুলো মনে থাকবে, কোড স্টেপ বাই স্টেপ মনে থাকবে না। অথবা মনে থাকলেও তুমি যদি কোডটা স্ক্র্যাচ থেকে লিখতে যাও ভুল করে ফেলতে পারো। তো ফর এক্সাম্পল তুমি একজন বিগিনার, তুমি ডায়াক্সট্রা শিখছো, ডায়াক্সট্রা কোড আবার লিখে নিয়ে যেতে হয় না, এটা মুখস্থই লেখা যায়, তবে বিগিনারদের জন্য তো কঠিন অনেক জিনিস, ঠিক আছে। তো তুমি এই কোডটা পুরোটা তুমি প্রিন্ট করে নিয়ে গেলা। আবার পুরোটা কোড প্রিন্ট করতে বলতেছি না, ট্যাবলেট সহ বলতেছি না, জাস্ট এই পার্টটা ধরো, এই পার্টটা, এটা হচ্ছে ডায়াক্সট্রার পার্ট। কিছুদিন আগে ক্লাস নিছিলাম, এটা ফ্রি আছে, যারা যারা ডায়াক্সট্রা পারো না তারা এখান থেকে শিখে নিতে পারবা। এটা লেভেল 3 এর ভিডিও কোর্স, মানে ফ্রি আছে, মানে এই ভিডিওগুলো ওপেন আছে, ওগুলো দেখে নিও। তো এই হচ্ছে ডায়াক্সট্রা, এই ডায়াক্সট্রা তুমি ধরো প্রিন্ট করে নিয়ে গেলা, ঠিক আছে। তারপরে এভাবে ধরো মডুলার অ্যারিথমেটিকের কোড, সাপোজ এটা এইটাও, এটা ধরো মডুলার অ্যারিথমেটিকের আবার ট্যাবলেট যেটা আমরা নিয়ে যাই, এটা, এগুলো তো স্ক্র্যাচ থেকে মনে রাখতে পারতেছি না, এগুলো কি করবো আমরা, এগুলো ট্যাবলেট প্রিন্ট করে নিয়ে যাবো, ওই যে 25টা পেজ আছে ওখানে প্রিন্ট করে করে নিয়ে যাবো। তো এখানে এই মোহাম্মদ শাহরিয়ার কই, এই পেজ বিনটাতে, আল্লাহ আমি লিংকে ঢুকতে পারতেছি না, কেমনে ঢুকায়, এই তো এই পেজ বিনটার লিংকটা তোমাকে দিয়ে দিচ্ছি আমি, এখানে আবার সব কোড আছে মোটামুটি, ওগুলা তোমরা কপি পেস্ট করে নিও, এখানে দিচ্ছি। আর সবুজ তোর কাছে এটা রাখ, তুই যখন পোস্ট করবি তখন এই লিংকটা দিয়ে দিস, যেহেতু ভিডিওতে বলতেছি, ঠিক আছে। সবুজ আসোস ভাই? হ্যাঁ ভাই আছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এই লিংকটা তুই সেভ করে রাখ, আর বাকিরাও নিয়ে নাও, এটা এখান থেকে আবার কোডগুলো পাবা। তো যা যা অ্যালগরিদম জানো, যেগুলোর কোড ভুলে যাও, যেমন কি ধরো ফর লুপ আবার প্রিন্ট করতে যায় না, ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো প্রিন্ট করে নিয়ে যাওয়ার দরকার নেই, মানে যারা
যদি মানে মানে বলতেছি আর কি, মানে তো অ্যালগোরিদম যেগুলো তোমরা শিখছো, যেগুলো কোড ভুলে যাওয়ার পসিবিলিটি আছে, ওগুলা যা স্ক্র্যাচ থেকে লেখা কঠিন কষ্টকর, ওগুলা প্রিন্ট করে নিয়ে যাবো অন সাইটে। তো আমরা অনেকগুলো অ্যালগোরিদম প্রিন্ট করে নিয়ে যাই। তারপরে হচ্ছে এরপরে কি বলবো, এরপরে হচ্ছে হ্যাঁ অন সাইট গেল। তারপরে হচ্ছে কন্টেস্ট টাইম। তো অন সাইট প্রিলিমিনারি কন্টেস্টও 5 ঘন্টার, তবে সার্ভার প্রবলেম হলে একটু টাইম বাড়ায় দিবে। তবে সার্ভার প্রবলেম হবে এটার গ্যারান্টি নেই, কারণ কোড মার্শাল প্রচুর পাওয়ারফুল একটা সাইট, যা মানে এটা প্রশংসা করার মতো একটা সাইট। এতগুলো টিম একসাথে সাবমিট করে, এরপরও কিন্তু খুব একটা ঝামেলা হয় না, খুব কম টাইমই ঝামেলা হয়েছে। টপ এজ একটু উইক, তবে কোড মার্শাল বস এটা বলা যায়। তো তারপরে হচ্ছে অন সাইটেও 5 ঘন্টা, কিন্তু 3 জনের একটা পিসি। তো এখন গ্যাঞ্জাম এখানেই বাজে, 3 জনের একটা পিসি নিয়ে। তো এখন ধরো ওই এই জিনিস, এই সাজেশন গুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো মাথায় রাখবা, যে যখন 3 জনের একটা পিসি দেয় তখন একটা গ্যাঞ্জাম বাজে যায়। ধরো তোমার তোমার মাথায় আইডিয়া আসছে, তো আচ্ছা ওখানে পরে যায় আগে কোয়েশ্চেন পাওয়ার পর তোমরা কি করবা, সরি কোয়েশ্চেন আগে পাওয়ার আগে এবং পিসি যখন ধরতে দিবে তখন এই যে দুইয়ের মাঝখানে, মানে তখন যখন বলবে তোমরা এখন পিসি ধরতে পারবা আর কোয়েশ্চেন দিচ্ছে, এই দুইটার মাঝখানে তোমাকে 10 থেকে 15 মিনিট টাইম দিবে। এই 10 থেকে 15 মিনিটের মধ্যে তোমাদের ইম্পর্টেন্ট টেমপ্লেটটা যেটা হচ্ছে সবসময় ইউজ করবা, যেমন কি আমাদের কাছে ইম্পর্টেন্ট টেমপ্লেট হচ্ছে এটা, এইটা, এই যেখানে আমরা সবকিছু ডিফাইন করে রাখি, এই যে আমাদের ডিবাগার, তারপর এই যে মডুলার অ্যারিথমেটিকের পার্টটা, কারণ কোন সময় লাগে যায় কেউ কিছু বলা যায় না। তো এই পার্টগুলো আমরা কি করি ওই 10-15 মিনিটের মধ্যে লিখে ফেলি। এরপরে একটু রেস্ট নিই, আল্লাহর নাম নিই, তারপরে একটু স্টেবল করে নিজেদেরকে, তারপরে কোয়েশ্চেন পাই। কোয়েশ্চেন পাওয়ার পর 3 ভাগ করে ফেলি কোয়েশ্চেনকে। 11টা কোয়েশ্চেন থাকলে ধরো বেসিক্যালি হচ্ছে যে গিয়ে 11টা কোয়েশ্চেন, ধরো 9টা কোয়েশ্চেন আছে, তাহলে 3 জনে 3টা। 10টা কোয়েশ্চেন থাকলে 2 জনে 3টা, আরেকজনে 4টা, এভাবে করে করে ভাগ করি আর কি। তো ব্যাপারটা হচ্ছে 10টা কোয়েশ্চেনই থাকে, তাহলে হচ্ছে যে গিয়ে 2 জনে 3টা, ধরো এ বি সি ডি আমি দিছি, ডি ই এফ আরেকজনে দিছে, তারপরে 4টা আরেকজনে দিছে, তারপরে তারা কোয়েশ্চেন গুলো পড়তে থাকে। তো ওখান থেকে ফার্স্ট যে কাজটা আমাদের সেটা হচ্ছে যে গিয়ে ইজি কোয়েশ্চেনটা বের করে ফেলা আগে। সবার আগে ইজি একটা মানে স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন অন সাইড, এতক্ষণ তো প্রিলিমিনারি স্ট্রেট ফরওয়ার্ড দেখাইছি, অন সাইটেও স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন থাকে একটা, মানে খুবই ইজি, এটা যে কেউ পারবে এই টাইপের। মানে অন সাইডে যারা চান্স পাইছে ওরা পারবে, সোজা কথা, মানে অন সাইডে চান্স পাইতে তো মোটামুটি যোগ্যতা লাগে। তো অন সাইডে প্রিলিমিনারি থেকে যারা চান্স পাইছে তারা সবাই পারবে এটা। তো এই কোয়েশ্চেনটা সবার আগে খুঁজে বের করতে হবে, কারণ তুমি যদি মানে তুমি যত তাড়াতাড়ি এটা খুঁজে বের করে সলভ করবা তত পেনাল্টি কম খাবা। কারণ সিম্পলি যারা যারা এখানে আসো আশা করি কন্টেস্ট নিয়ে আইডিয়া আছে পেনাল্টি খেতে হয়। তো অনসাইটের পেনাল্টির নিয়ম হচ্ছে যে গিয়ে মানে যত টাইম লেট করছো তত টাইম প্লাস মেবি 10 মিনিট অথবা 20 মিনিট ডাব্লিউ খাওয়ার জন্য, এগুলো ভুলে গেছি আমি সব, মানে কোনোদিন খেয়ালও করি নাই। তো ওগুলা জেনে নিবা। তো ব্যাপারটা হচ্ছে যে গিয়ে দ্রুত করে ফেলতে হবে, ইজিয়েস্ট প্রবলেমটা সবার আগে টার্গেট, সবার আগে ইজিয়েস্ট প্রবলেমটা বের করতে হবে, বের করে সেটাকে সলভ করে ফেলবা। তারপরে এখন এখন ব্যাপারটা হচ্ছে ইজিয়েস্ট প্রবলেমটা পাওয়ার পরে তারপরে সেকেন্ড ইজিয়েস্টটা খুঁজবা, তারপরে আস্তে আস্তে একটু স্লো হয়ে যাবে তখন তোমরা, তখন হচ্ছে যে গিয়ে সেকেন্ড ইজিয়েস্ট প্রবলেমটা খুঁজবা, সেকেন্ড ইজিয়েস্ট প্রবলেম সলভ করতে কিন্তু একটু টাইম লাগবে। তো ওই টাইমে বাকিরা হচ্ছে যে কোয়েশ্চেন গুলো পড়তে থাকবা, তাহলে একটা দুইটা প্রবলেম সলভ হয়ে যাচ্ছে, বাকি কিছু কোয়েশ্চেন আছে। তারপরে নিজের কোয়েশ্চেন গুলো পড়া হয়ে গেলে আরেকজনের ভাগে যেগুলো পড়ছে ওগুলো আস্তে আস্তে পড়া শুরু করবা। এটা মাথায় রাখবা প্রথম আওয়ারে যাতে বিগিনারদের সবগুলো কোয়েশ্চেন পড়ার দরকার নাই, মানে একদম ভেরি বিগিনার যারা, ওরা আরেকটা যে একটু ডিফারেন্ট ওয়েতে আগাবা, যারা একদম ভেরি বিগিনার একদম শুরু করতেছো তারা করবা কি হয়ে যায় লেডার বোর্ড দেখবা, লেডার বোর্ডে যারা বেশি যে প্রবলেমটা বেশি সলভ হচ্ছে ওইটার দিকে লাভ দিবা। কিন্তু যারা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের অনেক কিছু অনেক নলেজ আছে তোমাদের, তারা করবা গিয়ে চেষ্টা করবা প্রথম আওয়ারের মধ্যে যাতে সবগুলো কোয়েশ্চেন পড়া হয়ে যায় তোমাদের, তাহলে হচ্ছে যে গিয়ে ইজিয়েস্ট কোয়েশ্চেন গুলো তোমরা আগে বের করে ফেলতে পারবা, আগে সলভ করে ফেলতে পারবা। কারণ তোমরা তো মানে বসে থাকতে পারবা না, আরেকজন সলভ করার জন্য বসে থাকতে পারবা না, তোমরা যারা মোটামুটি ভালো করতে যাচ্ছ তারা কিন্তু আরেকজনের সলভ করার জন্য বসে থাকতে পারবে না, তারা করতে হবে গিয়ে যে প্রবলেম পাইছো তোমাদের যেগুলো পারবা সেগুলো আগে আগে বের করে আস্তে আস্তে সলভ করতে নেমে যাওয়া, চিন্তা করতে থাকা। তারপরে যারা ভেরি বিগিনার আর সব অন্যরাও মানে সবাই একসাথে যদি চিন্তা করি তাহলে হচ্ছে যে লেডার বোর্ডটা একটু মাথায় রাখবা, লেডার বোর্ডে কে কয়টা করতেছে এটা একটু মাথায় রাখবা।
মানে এটা থেকে ধারণা আসে যে আসলে কি কয়টা মানে কোনটা ইজি ওগুলা বের করা। সব সময় তিনজনে তিনটা ডিফারেন্ট প্রবলেম নিয়ে ট্রাই করবা ফাইনাল প্রবলেমের আগ পর্যন্ত। সাপোজ তোমাদের দৌড় হচ্ছে 4টা প্রবলেম পর্যন্ত, ধরো প্রথম 2টা ইজি প্রবলেম পাইছো, তারপর আরেকটা হার্ড প্রবলেম, তারপরে ফোর্থ প্রবলেমটা অনেক কঠিন লাগতেছে সবার থেকে, তখন হচ্ছে যে কি সবাই একসাথে অ্যাটাক করবা। কারণ তখন তোমাদের থেকে যদি ফোর্থ প্রবলেমটাই অনেক হার্ড লাগে, ফিফথ সিক্স এগুলো অনেক বেশি হার্ড লাগবে। তাহলে ফোর্থ ইজিয়েস্ট প্রবলেমটা ধরো তোমাদের তিনজনের থেকে অনেক হার্ড লাগতেছে, তাহলে তিনজন একসাথে মিলে অ্যাটাক দিবা। কিন্তু অন্য ক্ষেত্রে তিনজন যাতে 3টা কোশ্চেন ট্রাই করো। এবার আসি, তুমি কোডিং করা অবস্থায় তোমার ফ্রেন্ডের আইডিয়া চলে আসছে, তখন কি করবা? তখন হচ্ছে যে গিয়ে ধৈর্য ধরবা, মানে সরি এভাবে না, উল্টা বলছি। তোমার ফ্রেন্ড কোডিং করা অবস্থায় তোমার আইডিয়া চলে আসছে, তখন কি করবা? তখন এখানে 2টা কেস। ফার্স্টে যেটা যাচাই করবা সে যেটা সলভ করতেছে সেটা কি তোমার থেকে হার্ড কিনা, তোমার যেটা আইডিয়া আসছে সেটা থেকে হার্ড কিনা, বা তোমার এটা করতে সলভ করতে কতক্ষণ টাইম লাগবে। তো এখন ধরো দেখতেছো কেউ কোশ্চেন করবা? ভাইয়া একটা কোয়েশ্চেন ছিল এটা। হ্যাঁ বল। বেসিক্যালি ওই ওই আপনারা যখন ধরেন মোটামুটি তিনজনের টিমে যখন ধরেন কেউ একজন মানে একজন কোড লিখে, তো ধরেন ও পারলো প্রবলেমটা তো এই জন্য কোড লিখলো, তো হ্যাঁ ধরেন সেক্ষেত্রে আরেকজনের আইডিয়া আছে তো সেজন্য সে কোড লিখবে না, মানে এরকমই তো সিস্টেমটা না? বুঝি নাই সেম প্রবলেম। না ভাই সেম প্রবলেম না, ধরেন আরেকটা প্রবলেম ও পারলো বাট হ্যাঁ মানে আমাদের মাথায় কোনো আইডিয়া নেই, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে সেই প্রবলেমটা ইমপ্লিমেন্ট করবে কে? মানে ওইটা আপনাদের প্রেফারেন্সে আপনারা কিভাবে ইয়ে করবেন আর কি? যে ওকে পাবে আমি সে করবে। হ্যাঁ এরকম বুঝছি। তো ব্যাপারটা হচ্ছে আমি কিছুক্ষণ পর আসতেছি তাহলে ওই কথাটাতে, আমি আগে এটা শেষ করে দিই, তাহলে এটাতে আসতেছি। ভালো কোয়েশ্চেন, যদিও বা এটা কভার করার কথা। তো দেখো, তো এখন ব্যাপারটা হচ্ছে যে কি আমি যেখানে ছিলাম সেটা হচ্ছে যে কি তুমি কোডিং করতেছো বা তোমার আইডিয়া আসছে এবং তোমার ফ্রেন্ড একটা কোডিং করতেছে অলরেডি। তো তুমি আগে যাচাই করে নিবে যে তার বেশি টাইম লাগবে কিনা। দেখতেছো তোমারটা একটু বেশি ইজি, তুমি বেশি কনফিডেন্ট, তোমার কোডও রেডি হয়ে গেছে। হ্যাঁ, তবে আইডিয়া আসার পরে এখানে একটা কেস আছে অবভিয়াসলি। ধরো তোমার ফ্রেন্ড কোডিং করতেছে, তোমার আইডিয়া আসছে, এবং আইডিয়া আসলে হবে না, শুধু আইডিয়া আসার পরে সে আইডিয়াটাকে সবগুলো টেস্ট কেস সবগুলো সিনারিওতে কাজ করবে কিনা যাচাই করবা, তার কমপ্লেক্সিটি ঠিক আছে কিনা যাচাই করবা। তারপরে তোমার মাইন্ড, তারপরে সেটা নিয়ে তোমার আরেকটা টিমমেটের সাথে কথা বলবা যে অলরেডি কোয়েশ্চেনটা পড়ছে। একজন যদি ধরো কোডিং করতেছে তাহলে আরেকজনকে বলবা কোয়েশ্চেনটা পড়তেছে, সে কোয়েশ্চেনটা পড়বে, কোয়েশ্চেনটা বুঝবে এবং তার সাথে তুমি তোমার আইডিয়াটা শেয়ার করবা। সেও কনফিডেন্ট, তুমিও কনফিডেন্ট যে হ্যাঁ এটা ঠিক আছে, দুজনই বুঝতে পারছো যে এটা ঠিক আছে। তারপরে তুমি তোমার কোডটা তোমার মাথায় নিয়ে আসবা, কিভাবে কোডিং করবা, সবগুলো প্ল্যান পারফেক্ট। তোমার ফ্রেন্ডও তোমার টিমমেটও তোমাকে অ্যাপ্রুভ করছে যে হ্যাঁ ঠিক আছে এটা কাজ করবে, তোমার কমপ্লেক্সিটি ঠিক আছে, তোমার কোডও তোমার মাথায় আছে। তখন গিয়ে যে চেক করবা যে তোমার ফ্রেন্ডের আর কতক্ষণ টাইম লাগবে। তোমার ফ্রেন্ড যদি বলে হ্যাঁ আবার অনেক বেশি টাইম লাগবে, তাহলে তুমি কোডিং করতে বসে যাবা। আর যদি সে বলে যে আবার হয়ে যাবে তাড়াতাড়ি, তাহলে তুমি ওয়েট করবা, আরেকটা প্রবলেম ট্রাই করবা। কখনো তাকে ইন্টারাপ্ট করবে না, আরেকজনের কনফিডেন্স লেভেল নামাই দিবা না। সবসময় মনে রাখবা নিজের টিমমেটকে বিশ্বাস করতে শিখবা। সে তোমার টিমমেট, তাকে রেসপেক্ট করবা, তাকে বিশ্বাস করবা, সেও পারবে বলে কোডিং করতেছে, তাকে ধুম করে উঠাই দিও না। তার থেকে যাচাই করবা, সে যদি বলে যে হ্যাঁ, সে যদি অনেক হার্ড একটা প্রবলেম নিয়ে সলভ করে তাহলে তার টাইম লাগবে এবং সে নিজেও বুঝবে এটা যে কত টাইম লাগবে। সে বলে দিবে যে হ্যাঁ এত টাইম লাগবে, তুমি বসে যাও। আবার তোমারও যদি টাইম লাগে তাহলে দুজন একটু ওয়েট করবা, আগে সে করুক তারপরে তুমি বসবা। কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যখনই তোমাদের আইডিয়া আসবে আরেকটা টিমমেটের সাথে ডিসকাস করে এটা অ্যাপ্রুভ করবা যে এটা আসলে গ্যারান্টেড কিনা। হ্যাঁ, ইজি প্রবলেমের ক্ষেত্রে করার দরকার নাই। ধরো একটা প্রবলেমে বলছে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করো, তুমি তোমার ফ্রেন্ডকে ডেকে বলতেছো দোস্ত দেখ তো এই কোশ্চেনটা ঠিক আছে নাকি, হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করবো কিনা, এখানে কি কি আছে, গোটা শুরু করছো এরকম। এটা করতে বলতেছি না। ধরো যোগ বিয়োগের একটা কোশ্চেন আসছে, ওগুলাতে ডিসকাশন করতে বলতেছি না। একটা ভালো লেভেলের প্রবলেমে যেখানে অ্যালগরিদম অ্যাপ্লাই করতেছো বা একটা ট্রিক মানে মোটামুটি একটু হার্ড, ওই ক্ষেত্রে একটু ফ্রেন্ডের সাথে ডিসকাস করবা কমপ্লেক্সিটি ঠিক আছে কিনা, অ্যাকসেপ্ট হবে কিনা, এগুলো নিয়ে ডিসকাস করবা। তারপর ওই ফ্রেন্ডটাকে বলবা কেস টেস্ট মাথায় আসতেছে কিনা, ওগুলো যাচাই করে তারপরে কোডিং মাথায় চিন্তা করে তারপরে কোড করতে বসবা। যে সবসময় মনে রাখবা পিসির টাইমটা প্রচুর ভ্যালুয়েবল, ওইটাকে ওয়েস্ট করা যাবে না, পিসির টাইমকে ওয়েস্ট করা যাবে না কোনোভাবে, পিসির টাইমকে ওয়েস্ট করা যাবে না। তুমি ফুললি কোড রেডি করে তারপরে কোডিং করতে বসবা, যে আগে না।
হ্যাঁ হালকা আইডিয়া আসছে এটা হইতে পারে বলে কোডিং এর দৌড় মারার দরকার নেই, সবগুলো কেস আগে চিন্তা করতে হবে। কোথায় ডাব্লিউ কোনো এক কোর্সে ডাব্লিউ খাইতে পারে কিনা, কমপ্লেক্সিটি ঠিক আছে কিনা, কমপ্লেক্সিটি সবসময় ঠিক থাকবে কিনা, আবার ইভেন তোমার মানে ওই সব ধরনের কেস কমপ্লেক্সিটি কোড কোড করতে পারবা কিনা, এটা সবগুলো যাচাই করে তারপরে বসতে যাওয়া যায়। তোমার হালকা করে আইডিয়া আসছে দোস্ত দোস্ত উঠু ট্রাই পারবো পারবো বলে বসে গেছো, কিছুক্ষণ পরে বলছে দোস্ত ইমপ্লিমেন্ট করতে পারতেছি না, এরকম হবে না। আবার সেম প্রবলেম তোমার আইডিয়া আসছে, তোমার ফ্রেন্ডকে বলছো যার ইমপ্লিমেন্টেশন স্কিল অনেক হাই তোমার থেকে, সে যদি কনফিডেন্ট থাকে যে সে ইমপ্লিমেন্ট করতে পারবে তাকে ছেড়ে দিবা। দেখো এটা টিম কন্টেস্ট, তুমি কয়টা সলভ করছো এটা ইম্পর্টেন্ট না, তোমার টিম কয়টা সলভ করছে এটা ইম্পর্টেন্ট। যে তুমি একটা প্রবলেমে হাতও দাও নাই, তোমার টিমমেট সেটাকে নিজে নিজে সলভ করছে, অ্যাকসেপ্টও করাইছে, সত্যি কথা বলতে ওই প্রবলেমটাও তোমার সলভ হয়েছে, যে মানে ওই প্রবলেমটাতেও তোমার হক আছে, ঠিক আছে? মানে এটা টিমের প্রবলেম। মেসি যদি একটা গোল দেয় বার্সেলোনার পক্ষ থেকে বা আর্জেন্টিনার পক্ষ থেকে, এটা কিন্তু মেসির গোল না, এটা আর্জেন্টিনার গোল। বা ওই ব্রাজিলের নেইমার সে যদি গোল দেয়, এটা কিন্তু পুরা টিমের গোল, ঠিক আছে? একার গোল না তার। তো তোমাদেরও ব্যাপারটা এই মেন্টালিটিটা ক্রিয়েট করতে হবে। অনেক টিমের কন্টেস্ট খারাপ করার এই মানে একটা রিজন, বড় রিজন হচ্ছে যে নিজের টিমমেটের সাথে কন্টেস্ট করা। মানে কন্টেস্ট টাইমে নিজের টিমমেট মানে আমি সলভ করতে হবে, আমার একটা সলভ করা লাগবে, আমি সবাইকে বলবো এই প্রবলেমটা আমি সলভ করছি। ভাই না, এটা দরকার নাই। তোমার টিমমেটের সলভ করা লাগবে, তোমার টিমের সলভ করা লাগবে। যে তোমার আইডিয়া আসছে, তোমার টিমমেটের ইমপ্লিমেন্টেশন স্কিল ভালো, তাকে ছেড়ে দিবা, তাকে বলবা যে তুমি করো। আমি করছি এটা বলার দরকার নেই। তো অনেকের মধ্যে আছে ইয়াটা যে না আমি করতে হবে একটা প্রবলেম, এটার দরকার নেই। তো টিমের করতে হবে, যে টিমের সলভ করতে হবে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যেদিন মাথায় ঢুকাইতে পারবা সেদিন থেকে মনে করো টিম ওয়ার্ক জোস হবে তোমাদের। আরেকজন টিম মেম্বারকে রেসপেক্ট করা, আরেকজন টিম মেম্বারকে সুযোগ দেওয়া, আরেকজন টিম মেম্বারের সলভ প্রবলেমকে নিয়ে খুশি হয় এবং নিজের বলা এটা যে এটা আমাদের এই সলভ প্রবলেমটা, এটা আমরা করছি। কেউ যদি জিজ্ঞেস করে কয়টা সলভ করছে, আমরা 3টা সলভ করছি, আমরা 4টা সলভ করছি। এই মেন্টালিটিটা যেদিন আসবে সেদিন দেখবে যে টিম ওয়ার্ক অনেক জোস হচ্ছে। এই মেন্টালিটিটা চেঞ্জ করো সবাই, আমি গ্যারান্টি এখানে অনেকে আছে, এখানে যারা মিটিং এ আসো বা যারা ভিডিও দেখবে ওখানে অনেকেই আছে এরকম যে যারা নিজে করতে চায়, একটা করার দরকার নেই, নিজে করার দরকার নেই, মানে সলভ করবে বাট টিমের জন্য করবা যে তুমি কাজ, কখনো নিজের জন্য না। ওকে, কারণ এখানে কেউ দেখবে না এই যে সিইউ ব্যাট টু দা বোন কয়টা সলভ করছে, এটা দেখবে যে সিইউ ব্যাট টু দা বোনের শাহরিয়ার কয়টা করছে, সিইউ ব্যাট টু দা বোনের অনেক কয়টা করছে, সিইউ ব্যাট টু দা বোনের এহসানও কয়টা করছে। এটা কেউ দেখবে না, কেউ জানবেও না। কোড করতে কে বসছিল এটা কেউ জানবে না, শুধু জানবে যে আমি সিইউ ব্যাট টু দা বোনের মেম্বার, আপনাদের টিম 3টা করছে, এটা আমার অ্যাচিভমেন্ট। তুমি ইন্টারভিউতে যাও, তুমি ইউনিভার্সিটিতে যাও, তোমার ফ্রেন্ডের কাছে যাও, সবাই বলবে যে এটা আমার অ্যাচিভমেন্ট, সবাই বলবে এটা অনেকের অ্যাচিভমেন্ট, এহসানের অ্যাচিভমেন্ট। 3টা প্রবলেম সলভ করা এটা সবার। ওকে, হ্যাঁ কোশ্চেন আসছে, হ্যাঁ বলো ভাই সংখ্যায় দেখি খাতা কলম নেবেন ভাই? খাতা কলম না, খাতা কলম নিতে পারবে না, ওরা দিবে তো, ওরা প্যাড খাতা দিবে, কলম দিবে, সব দিবে তো। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে নাস্তাও কিনতে হবে না, নাস্তাও দিবে ওরা। হ্যাঁ তাহলে হুম, আমার টিমমেট মানে দেখতে আমি আমার যে ধারণা আছে তাহলে আমি একটা শুরু করে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ একটা সুন্দর কথা বলছো। ধরো তোমার টিমমেট কোডিং করতেছে, এই টাইমে তোমার আইডিয়া চলে আসছে, তুমি সুডো কোড লেখো খাতার মধ্যে, তোমাদেরকে 3জনকে 3টা ব্যাগ দিবে, 3জনকে 3টা কলম দিবে, 3জনকে 3টা প্যাড খাতা দিবে, 3জনকে 3 প্যাকেট নাস্তা দিবে, 3জনকে 3 প্যাকেট ভাত দিবে, 3জনকে রাত্রে খাওয়ার জন্য টোকেন দিবে, 3টা তো 3জনের আলাদা আলাদা দিবে, তো টেনশন নাই। ওকে, আমি একটু কথা বলতে পারবো? হ্যালো, হ্যাঁ বলো না। জি, আমার এই আইসিবিসি এবং এনসিবিসি একটা একটা মানে অভিজ্ঞতা আছে, তো আমি একটু বলতে চাই এই প্রসঙ্গে, জি বলো। আমি মুভ করতে গেছিলাম, তো মুভ কন্টেস্টে এনসিবিসিতে আমাকে মানে খাতা কলম চাইছিলাম, তারা দিতে পারে না। মেইন কন্টেস্টে মানে এনসিবিসি ইয়াও এমএসটি তে এনসিবিসি এমএসটি মক কন্টেস্টে? হ্যাঁ, মুভ কন্টেস্টে না, মক কন্টেস্টে কেন দিবে?
আচ্ছা আমি বলি ভাইয়া বলি। আর মেইন কন্টেস্টটাও একটু পরে আসছে একটা, আমি জানি না আপনিও তো ছিলেন সম্ভবত, আপনার রুমে কি হচ্ছে, আমাদের যে রুমে ব্যাক পরে আসছে কন্টেস্ট শুরু হওয়ার পরে, আমার মনে হয় এটা আগে খাতা কলম নিয়ে যাওয়াটা ভালো, আমার যতটুকু মনে না হয়। খাতা কলম ঢুকাইতে দিবে না তো, এখন ঢুকাইতে দিবে না, ওই এনসিপিসি তে ঢুকাইতে দেয় নাই, এনসিপিসি তে ঢুকাইতে দেয় নাই। তবে লোকাল যে অনসাইট গুলো আছে ওখানে খাতা কলম, পার্সোনাল খাতা কলম নিয়ে যেতে পারবো, ওখানে অনেক কিছু বইটাও নিয়ে যাওয়া যায় মেবি, ওটা রুলস পড়ে নিবে, ওরা রুলস দেয় একটা, ওখানে রুলস যদি না থাকে তাহলে হচ্ছে যে নিয়ে যেতে পারবা, কিন্তু রুলস যদি থাকে এক্সট্রা কিছু নেওয়া যাবে না, তখন কিন্তু নিতে পারবা না, এনসিপিসি তে নিতে দেয় নাই, তাহলে এটা ওরা ভুল করছে যে, এটা তো এটা ঠিক হয় না কেন, মানে ওটা তো আহ আসলে কি ছিল মানে আমরা যে রুমে দিছি ওখানে কিন্তু আগে থেকে ব্যাগ এবং নাস্তা ওই টেবিলের উপরে ছিল আমাদের। ব্যাগটা একটু পরে আসছিল আমাদের রুমে, আমার ও তাহলে ওই রুমে কোনো গ্যাঞ্জাম হয়েছিল যে, তবে এনসিপিসি তে বাইরে থেকে কিছু নিতে দেয় নাই, এই 2020 এর এনসিপিসি তে বাইরে থেকে কোনো কিছু নিতে দেয় নাই, এবং এটা রুলস এখন থেকে, অনসাইটের আর রুলস লাস্ট টাইম মুখে আমি খাতা চাইছি, আমি একটা পাতা চাইছি, তো একটা কলম চাইছি, তারা দেয় নাই। তো না তারা মক যাবে ইম্পর্টেন্ট না, মক মুখে ইম্পর্টেন্ট দেয় না, মক আসলে ইম্পর্টেন্ট না, ওখানে তো কিছু দিবে না, মকে কিছু দিবে না, এটা জাস্ট স্ট্যান্ডার্ড টেস্টিং। বলেন যে যারা সামনে যারা যায় তারা যাতে এটা মাথায় থাকে। ঠিক আছে ভাইয়া? মক টেস্টিং, মকের সমস্যা নেই, মক তো ইম্পর্টেন্ট না, তবে অনসাইটে যদি দেখো যে রুলস পড়বা, ওখানে রুলস দিয়ে দিবে তোমাদেরকে, ইমেল টিমেল দিবে, তো ওখানে যদি দেখো যে খাতা কলম নিয়ে যেতে পারবা তাহলে নিজেরটা নিয়ে যাবা, কিন্তু যদি দেখো যে নিয়ে যেতে দিবে না তাহলে নিয়ে লাভ নাই, যেমন কি এনসিপিসি তে আমাদেরকে একটা কলম ঢুকাইতে দেয় নাই, এই আর কি। একটা কোয়েশ্চেন আছে ভাই, প্রিলিমিনারিতে তো তিনজন চাইলে তিনটা পিসি ইউজ করতে পারবে, তখন এক টিমের 3 মেম্বার 3 পিসি থেকে সাবমিশন দিলে কি কোনো প্রবলেম? হ্যাঁ অবভিয়াসলি প্রবলেম হবে, নাকি সাবমিশন সব এক পিসি দিবে? প্রিলিমিনারিতে তিনজন তিনটা পিসি ইউজ করতে পারবা, ঠিক আছে করো, কেউ দেখতেছে না, কিন্তু সাবমিশন সবসময় একটা পিসি থেকে হইতে হবে, মাল্টিপল পিসি থেকে দিলে সমস্যা হইতে পারে, রুলস এটা, ওকে? কেউ এই ভুলটা করবে না, প্রিলিমিনারিতে সবসময় একটা পিসি থেকে সাবমিট করবা, কারণ আইপি অ্যাড্রেস ট্র্যাক করে ওরা, আবার কেউ ভিপিএন অন রাখতে দিও না, ভিপিএন অন রেখে করে গেট বাজায় দিও না, সবসময় অ্যালার্ট থাকবা যাতে তোমার আইপি অ্যাড্রেস ঠিক থাকে, একটা পিসি থেকে করবা, তিনটা পিসি থেকে করো সমস্যা নেই, কিন্তু সাবমিশন দিবে একটা পিসি থেকে, তবে উচিত হচ্ছে একটা পিসি থেকে করা। আমরা কিন্তু গত বছরের প্রিলিমিনারিটা একটা পিসি থেকে করছিলাম, কারণ একটা পিসি থেকে অনসাইটে একটা পিসিতেই দিবে, তো প্রিলিমিনারিতে আহামরি ভালো করে অনসাইটে খারাপ করার কোনো মানে হয় না, তো ওখান থেকে প্র্যাকটিস করে যাও একটা পিসি থেকে। হ্যাঁ একজন কোয়েশ্চেন করতেছিল। হ্যাঁ স্যার বলতেছিলাম যে প্রিলিমিনারি নাকি মাস্ট বি ইউনিভার্সিটিতে গিয়ে দিতে হয়, যেমন কতবার আমরা মানে বাচ্চাদের ল্যাবে গিয়ে দিছিলাম। কি জন্য? প্রিলিমিনারিতে ঘরে থেকে দেওয়া যায় তো, কিন্তু একসাথে বসে দিলে একটু সুবিধা আর কি, ডিসকাশন করতে পারা, বুঝছি। সমস্যা নেই তো, দিতে পারবি, বাসা থেকে দিতে পারবি। আমি 2018 সালের প্রিলিমিনারি বাসা থেকে দিছিলাম, তিনটা পিসিতে, মানে যার যার বাসায় ছিলাম, ওই অনিক আমার টিমমেট অনিক সে সাবমিট করতেছিল, তো যখনই করে কিছু কোড লিখে ফেলছে তখন মেসেঞ্জারে বা টেলিগ্রামে তাকে কোড ফাইলটা দিয়ে দিচ্ছিলাম, সে কোড ফাইলটা আপলোড দিচ্ছিল, এই আর কি। আচ্ছা ভাই প্রিলিমিনারিতে থাকলে ভালো একসাথে থাকলে ভালো অবভিয়াসলি, কিন্তু 2019 সালের প্রিলিমিনারিটা একসাথে দিছিলাম, এক পিসিতে দিছিলাম, কারণ আমরা চাইছিলাম আগে একটা অনসাইট প্র্যাকটিস হয়ে যাক এক পিসিতে, তিনটা পিসি ইউজ করি না আমরা এক পিসি থেকে দিছিলাম, এক পিসি থেকে দিয়ে প্রিলিমিনারি টিকছিলাম আল্লাহর রহমতে, তারপর অনসাইট দিছি। তো তোমরা চাইলে 3 পিসি ইউজ করতে পারো, এখানে তো কেউ দেখতেছে না তোমাদেরকে বাসায় এসে, তবে কখনো সাবমিশন তিনটা পিসি থেকে দিবে না, একটা পিসি থেকে দিবে অলওয়েজ, এই আর কি। তো এ হচ্ছে যে গিয়ে কথা, তারপরে তোমাদের টিমমেটের সাথে, মানে এই তো গেল যে সবসময় নিজের টিমমেটের সলিউশন গুলো নিজের বলবা, মানে তোমার টিমের জন্য করতেছো, কখনো স্বার্থপর হবা না, এটা গুরুত্বপূর্ণ। এবার আসি অনসাইটে কি কি নলেজ লাগতে পারে। বেসিক্যালি প্রথমে প্রিলিমিনারি সম্পর্কে যে নলেজ গুলোর কথা বলছো ওগুলো তো লাগবেই, তারপরে এক্সট্রা কিছু তোমাদের জানা উচিত যদি অনসাইটে ভালো করতে চাও ওইটার জন্য, যেমন কি গত বছর এবছর এনসিপিসি তে আমি সেগমেন্ট্রি প্লাস বিএফএস অ্যাপ্লাই করছিলাম, মনে ভুলে গেছি, মানে সেগমেন্ট্রি লাগছিল হালকা, বিএফএস নাকি ডিএফএস লাগছিল হালকা, তো যদিও এর সিম্পল সলিউশন ছিল, সেগমেন্ট্রিও লাগার কথা ছিল না, তবে আমার থেকে লাগছিল হালকা, তবে হচ্ছে সেগমেন্ট্রি জেনে থাকা ভালো অনসাইটে ভালো করার জন্য। তারপরে ডাইনামিক প্রোগ্রামিং এর কিছু ট্রিক্স
মানে আরো কিছু অ্যাডভান্স ইয়া যেমন কি ডিজিট ডিপি, বিটমাস্কিং, এলসিএস, এলআইএস এগুলো জানে থাকা ভালো। বিএফএস ডিএফএস তো লাগবে, ডিএসইউ, এমএসটি অর্থাৎ এমএসটি মানে হচ্ছে যে মিনিমাম স্প্যানিং ট্রি। মিনিমাম স্প্যানিং ট্রিটা আমাদের সিনিয়র ভাইদের 2017 সালে প্রিলিমিনারিতে টিকতে লাগছিল। আবার 2019 সালে ও মিনিমাম স্প্যানিং ট্রির একটা পার্ট হচ্ছে ডিএসইউ, ওইটা আমাদের লাগছে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। মিনিমাম স্প্যানিং ট্রিতেই ডিএসইউ লাগে। তো এটা একটা ইম্পর্টেন্ট ডেটা স্ট্রাকচার। তারপরে সেগমেন্ট ট্রি তো লাগবেই। ফ্যানউইক ট্রি নিয়ে আইডিয়া থাকা ভালো, আমার আইডিয়া নেই যদিও বা আমি ভুলে গেছি এটা। তারপরে হচ্ছে মোটামুটি ভালো করার জন্য এই বিএফএস ডিএফএস ট্রি রিরুটিং, তারপরে হচ্ছে নাম্বার থিওরিও আসে, তারপর ডায়াক্সট্রা, ফ্লোট ভার্সাল, তারপরে এই জিনিসগুলোই নিয়ে আইডিয়া থাকলেই হয়ে যাচ্ছে, মোটামুটি ভালো করবো অন সাইটে। তবে অনেক বেশি ভালো করতে চাইলে মানে মোটামুটি ধরো 30-এর মধ্যে ঢুকতে যাচ্ছ বা 20-এর মধ্যে ঢুকতে যাচ্ছ, তাহলে হচ্ছে যে আরো কিছু নলেজ, যেমন কি সাফিক্স অ্যারে। গতবার এমসিপিসি তে আমাদের সিনিয়র ভাইরা সাফিক্স অ্যারের প্রবলেম সলভ করে 15তে ঢুকছিল। তো এটা হার্ডেস্ট প্রবলেম ছিল ওদের জন্য, ওই কন্টেস্টের না, সরি ওই কন্টেস্টের না, মানে ওদের সলভ করা হার্ডেস্ট প্রবলেম ছিল সাফিক্স অ্যারের। তারপর হচ্ছে ম্যাক্স ফ্লো নিয়ে, ম্যাক্স ফ্লোর টেমপ্লেট গুলো জানা থাকলে হবে। ম্যাক্স ফ্লোর টেমপ্লেট চেঞ্জ হয় না, সাফিক্স অ্যারের টেমপ্লেট চেঞ্জ হয় না অবভিয়াসলি। হ্যাঁ মনে পড়ছে, স্ট্রিং এর কিছু অ্যালগরিদম, ট্রাই, জেড অ্যালগরিদম, ক্যাম্পি লাগে না, জেড অ্যালগরিদম জানলেই হয়ে যায়। আর ট্রাই, এগুলো ইম্পর্টেন্ট, এগুলো আসলে যাতে সলভ করে আসতে পারো যারা বেশি ভালো করতে চাও। তো এ হচ্ছে যে কি মোটামুটি এগুলা জানা থাকলে মোটামুটি হচ্ছে যে কি সোজা কথা, অন সাইটে ভালো করতে হলে নলেজও লাগবে, প্রবলেম সলভিং স্কিলও লাগবে, তবে নলেজটা বেশি ইম্পর্টেন্ট। তোমার কোড ফোর্সেসের ডি লেভেল সলভ করতে যে নলেজ গুলো লাগে, হ্যাঁ, তো তার চাইতে মানে এভাবে বলবো না, তুমি ধরো যে নলেজ গুলো ডি তে অ্যাপ্লাই করতে পারবা, তার থেকে হার্ড নলেজ গুলো তুমি কি করতে পারবা, অন সাইটে এসে সলভ করে যেতে পারবা। ওখানে বেশি হার্ড দেবে কোশ্চেন, টপিকের তুলনায় বেশি হার্ড কোশ্চেন দিবে না। তো মোটামুটি থাকে হার্ড কোশ্চেন অনেকগুলো থাকে, নাহলে র্যাঙ্কিং চেঞ্জ কেমনে করবে। কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন মোটামুটি ইজি লেভেলের হয়, কিন্তু হার্ড অ্যালগরিদম থাকে বা বেশি নলেজ থাকে। তো এই কারণে তোমাদের দুইটাই কভার দিতে হবে, নলেজটাও কভার দিতে হবে, প্রবলেম সলভিং স্কিলও কভার দিতে হবে। তো এই সামনের 3-4 মাস কি করতে পারো, এই সামনের 3-4 মাস হচ্ছে যে আমি যে অ্যালগরিদম গুলোর কথা আজকে বলছি এগুলো শিখে রাখতে পারো। যারা আবার কোর্স করতেছো তারা কোর্সগুলো দ্রুত ভিডিওগুলো দেখে শেষ করতে পারো। হ্যাঁ, দ্রুত বলতে একদিনে সব দেখে ফেলতে বলতেছি না, উইকে 2-3টা ক্লাস দেখা। তারপরে হচ্ছে লেভেল 3ও আমি ট্রাই করবো আইসিপিসি অন সাইটের আগে শেষ করার জন্য, যাতে তোমাদের নলেজটা বাড়ে। তবে লেভেল 3 এর টপিক বাড়তে পারে, টপিক আমি কম দিছি তো আমি খেয়াল করি না অনেকগুলো টপিক, ওগুলা অ্যাড হবে সামনে আস্তে আস্তে কিছু। তো এগুলো হচ্ছে যে তোমরা কভার দিতে পারো। আর যারা যারা নরমালি আসো তারা হচ্ছে যে সাফায়েত ভাইয়ের ব্লগ ইম্যাক্স CP3 যে ইয়াটা রাশিয়ার যে সাইটটা ইংলিশে করা হয়েছে ইম্যাক্স, ওইটা থেকে অ্যালগরিদম গুলো শিখবা। CP3 বুক কম্পিটিটিভ প্রোগ্রামিং 3 স্টিভেন হালিম এন্ড ফেলিক্স হালিম, ওখান থেকেও দেখবা অ্যালগরিদম গুলো, যে টপিক গুলোর নাম বলছি ওগুলো কভার করে ফেলার ট্রাই করবা এই 3-4 মাস। তারপরে ডেইলি প্র্যাকটিস কি হইতে পারে, ডেইলি প্র্যাকটিস হচ্ছে তোমাদের যে কারেন্ট ম্যাক্সিমাম রেটিং আছে, কারেন্ট ম্যাক্সিমাম কোড ফোর্সেস রেটিং এর থেকে 100 বেশি বা ওই রেটিং এর প্রবলেম ডেইলি অ্যাটলিস্ট 3টা করে সলভ করবা এই সামনের পুরা মাস। আইসিবিসি কন্টেস্ট দেওয়ার আগ পর্যন্ত অ্যাটলিস্ট 3টা, আমি অ্যাটলিস্ট বলতেছি, নট অ্যাটমোস্ট। অ্যাটমোস্ট 10টা পারলে 20টা পারলে যতগুলো 20টা না সরি 5-6টা পারলে 5-6টা ডেইলি। তবে হ্যাঁ, বেশি ইজি লাগতেছে বলে স্কিপ করার দরকার নাই, মানে বেশি ইজি লাগতেছে রেটিং বাড়াই দি করার দরকার নাই, তোমার কারেন্ট রেটিং এ স্পিড ফোর্সটা আনো। তুমি যদি কারেন্ট রেটিং এর প্রবলেম গুলো দ্রুত সলভ করতে পারো, তাহলে ধরো সাপোজ তুমি 1000, তোমার রেটিং 1000, তুমি এই মাসে ডেইলি 5টা করে সলভ করতেছো 1000 রেটিং এর। 1000 রেটিং এর প্রবলেম কিন্তু তোমার সহজ হওয়ার কথা, তোমার রেটিং যদি 1000 হয়, তাহলে ধরো তুমি ডেইলি 5টা করে করতেছো, তুমি এক মাসে 150টা করে ফেলছো, তাহলে হচ্ছে যে তুমি কি করতে পারো, নেক্সট মান্থে 1100 রেটিং এর করতে পারবা। ধরো এভাবে করতে করতে আইসিপিসি তে যাওয়ার আগে 1200 রেটিং হয়ে গেছে তোমার, বা 1200 রেটিং এর প্রবলেম সলভ করতে পারতেছো, রেটিং বাড়ে নাই না, 1200 রেটিং এর প্রবলেম সলভ করতে পারতেছো, প্লাস তুমি পাশাপাশি নলেজ গুলো গেইন করে ফেলছো। তাহলে দেখা যাবে কি 1200 রেটিং কিন্তু মোটামুটি মানে সলভ করার মতো স্কিল আছে, ঠিক আছে। তাহলে কিন্তু মোটামুটি প্রিলিমিনারিতেও ভালো করবা, অন সাইটেও গিয়ে কয়েকটা প্রবলেম সলভ করে আসতে পারবা। ধরো তোমার রেটিং 1400 হয়ে গেছে বা 1400 রেটেড প্রবলেম গুলো সলভ করতে পারতেছো, তাহলে হচ্ছে যে ভালো মানের নলেজ থাকলে তুমি 3-4টা প্রবলেম সলভ করে আসতে পারবা অন সাইটে প্রিলিমিনারিতে। তো কথা হচ্ছে যে এখানে যে ইজি লাগতেছে বলে রেটিং বাড়াইতে ফেলার দরকার নাই, তোমার টার্গেট হচ্ছে যে কারেন্ট যে রেটিংটা আছে ওইটা থেকে একটু মানে
হালকা হইলো স্কিল বাড়ুক, প্রিলিমিনারি দেওয়ার আগে অনসাইট দেওয়ার আগে হালকা হইলো স্কিল বাড়ুক। তাই স্পিড সলভিং বাড়ানোর জন্য ডেইলি ওই কি করবা, স্কিল প্রবলেম সলভিং স্কিল বাড়ানোর জন্য ডেইলি 3 থেকে 5টা করে সলভ করে ফেলবা কারেন্ট রেটিং এর। রেটিং বাড়লে তোমার বা ইজি লাগলে ধরো 100টা করছো, তখন একদম পানি ভাত লাগতেছে, 10 মিনিটের মধ্যে করে ফেলতে পারতেছো, তখন আরেকশো রেটিং বাড়াই দিবা। এভাবে করে করে ডেইলি সলভ করবা। আর ডেইলি বা উইকলি যাতে 2-3টা টপিক শিখে ফেলো, এটা মাথায় রাখবা। উইকলি যাতে 2-3টা টপিক শিখে ফেলো মোটামুটি, বা হার্ড টপিক হলে এক উইকে একটা, ইজি টপিক হলে উইকে 2-3টা টপিক, এভাবে করে যাতে শিখে ফেলো। যারা একদম বিগিনার তারা এসটিএল নাম্বার থিওরি গুলো কভার করবা, যারা আরেকটু অ্যাডভান্স আছে তারা ডিপি গ্রাফ থিওরি গুলো কভার করবা, যারা আরো অ্যাডভান্স তারা অ্যাডভান্স ডেটা স্ট্রাকচার গুলো কভার করবা। কিন্তু করতে হবে ডেইলি নলেজ বাড়াবা, নলেজটা বাড়াবা আর প্রবলেম সলভিং স্কিল বাড়াবা, দেখবা যে ভালো করতেছ ইনশাআল্লাহ। তো আর কথা, অনেকগুলো কোশ্চেন আসছে ভাই। প্রিলিমিনারিতে 3টা সেলেটা গেছে ভাই। একটা পার্সোনাল প্রবলেমের কথা বলি। আমি এখন 1200+ রেটিং সিএফএ 1300 রেটিং এর গুলো সলভ করতে পারি ইজিলি। নরমালি আমি নিজের রেটিং থেকে 200+ গুলো সলভ করি, এখন 1400 ট্রাই করি ভাই। বাট ভাই আমি তো ডিপি গ্রাফ সেক্টরি বা এই লেভেলের জিনিসগুলো কিচ্ছু পারি না। এখন আমার প্র্যাকটিসটা কিভাবে করা উচিত? 2 থেকে 3 মাস ব্রেক নিয়ে এইগুলো নাকি ভাই সব লার্নিং প্লাস প্র্যাকটিসটা জিনিস একসাথে চালা যাওয়া? এটা ইউজলেস একটা কাজ হবে, পুরা বোকামি। যদি তুমি পুরা প্র্যাকটিস স্টপ করে নলেজ গেইন করো, নলেজ কেন লাগতেছে তোমার থেকে? নলেজ লাগতেছে অ্যাপ্লাই করার জন্য। এখন অ্যাপ্লাই করার স্কিলই যদি না থাকে, নলেজ দিয়ে করবাটা কি? এটা করা যাবে না। শিখা প্লাস প্র্যাকটিস এটা কোনো টাফ কিছু না। তুমি যদি ধরো সিম্পলি তুমি যদি ডেইলি টার্গেটটা এভাবে যে তুমি ডেইলি প্র্যাকটিস করবা, কিরকম? তুমি ডেইলি 5টা করে 1400 রেটিং না, তোমার যেহেতু রেটিং 1400 পারতেছো তাও সমস্যা নেই। তুমি ধরো 1300 বা 1200 রেটিং এর বা 1400 রেটিং এর, যেটা তোমার থেকে ইজি মনে হয়, তো ওইটার 5টা প্রবলেম সলভ করলা ডেইলি, ঠিক আছে? তো এভাবে তো উইকে দুই একটা দিন এভাবে বরাদ্দ রাখলা যে আমি আজকের দিনে কি শিখবো, প্রাইম নাম্বার জেনারেশন শিখবো। তারপরে এগুলো শিখতে কিন্তু 2-3 ঘন্টার বেশি লাগার কথা না, ঠিক আছে? মোটামুটি মনোযোগ দিয়ে পড়লে 2-3 ঘন্টার বেশি লাগবে না তোমার থেকে, তোমার যে স্কিল বর্তমানে, ঠিক আছে? তো তুমি ধরো এই উইকে প্রাইম নাম্বার জেনারেশন এবং প্রাইম ফ্যাক্টরাইজেশন শিখছো, তারপরের উইকে সাম অফ ডিভাইজার্স, নাম্বার অফ ডিভাইজার্স শিখছো, তারপরের উইকে ইউলার ফাই শিখছো, তারপরের উইকে কি শিখলা, ওই কি বলে যেটা লিজেন্ডারিজ ফর্মুলা শিখলা, তারপরের উইকে ডিপি ধরলা, তারপরের উইকে গ্রাফ ধরলা। এভাবে করে করে প্রত্যেক উইকে 2-একটা টপিক বরাদ্দ রেখে রেখে যদি শিখো, এটা তো টাফ হওয়ার কথা না। আমি সামনের প্র্যাকটিস গুলো কিন্তু ফুল টাইম কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কথা বলতেছি। ডেইলি 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করা লাগবে, অ্যাটলিস্ট 6 ঘন্টা, অ্যাটলিস্ট 6 ঘন্টা যদি পারো 7 থেকে 8 ঘন্টা প্র্যাকটিস করবা। সামনে এখন করোনা চলতেছে, যেহেতু একটা টার্গেট আছে তোমাদের আইসিবিসি তে ভালো করা, প্রিলিতে ভালো করা, তাহলে একটু অন্যান্য জিনিস স্যাক্রিফাইস করতে হবে। গেম খেলা, ফেসবুক গুতানো, আড্ডা দেওয়া, এগুলো একটু স্যাক্রিফাইস করো এই কয়েক মাসের জন্য। ফুল টাইম কম্পিটিটিভ প্রোগ্রামিং করো 7 থেকে 8 ঘন্টা, অ্যাটলিস্ট 6 ঘন্টা। তাহলে যদি 6 ঘন্টা ডেইলি দাও, তাহলে সিএফ প্র্যাকটিস করা, সিএফ কন্টেস্ট দেওয়া এবং নলেজ গেইন করা, এগুলো টাফ কিছু হওয়ার কথা না। তুমি উইকে ডেইলি কোড ফোর্সেস প্র্যাকটিস করতেছো, উইকে 2টা দিন তুমি নলেজ গেইন করার জন্য রাখছো, বরাদ্দ করছো, হয়ে যাচ্ছে না? বুঝতে পারছো? নোবডি নোস। আনসার পাইছো? ওকে। তো এখন হচ্ছে যে আমরা আমাদের ক্লাসের শেষ মুহূর্তে চলে আসছি। এখন জাস্ট কিছু ভাই আমার একটা কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন নাও। এবার হচ্ছে কোশ্চেন। ভাই জি ভাই, ইউনিভার্সিটির যে স্লট নাম্বারটা, হ্যাঁ হ্যাঁ কি ভাই প্রিলিমিনারি আগে কনফার্ম করা হবে? হ্যাঁ, প্রিলিমিনারির আগে ওরা লিস্ট দিয়ে দিবে তো কোন ইয়াকে কতগুলো স্লট দিছে। সরি, প্রিলিমিনারির আগে না, মেবি প্রিলিমিনারি মেবি পরে। আমি কখনো আসলে খবরটি নেই, ওই প্রিলিমিনারির আগেও দিতে পারে, পরেও দিতে পারে, এগুলো খবর দিয়ে রাখতে হবে আর কি। ওইটা গ্যারান্টি নেই, মানে কখন দেয় এটা আমি ঠিক জানি না, কোনোদিন খবর নিই নেই। তো প্রিলিমিনারির আগেও দিতে পারে, পরেও দিতে পারে। তো ম্যাক্সিমাম টাইম পরে দেয় মনে হয়, মানে প্রিলিমিনারি হবে, তারপরে স্লট ভাই সবকিছু তো এটার উপর নির্ভর করতেছে, স্লট সংখ্যা কয়টা। হ্যাঁ,
তো প্রিলিমিনারি দেওয়ার পরে ধরো স্লট, হ্যাঁ প্রিলিমিনারি পরে দিবে, যে মনে পড়ছে প্রিলিমিনারি পরে দিবে, যে প্রিলিমিনারি পরে দিবে, তারপরে তুমি দেখবা স্লট কয়টা দিছে, তারপরে তোমার র্যাঙ্ক অনুযায়ী তুমি দেখবা যে টিকসো কি টিকো নাই, এই আর কি। তো প্রিলিমিনারিতে জান প্রাণ দিয়ে ভালো করতে হবে, সোজা কথা, একটা টিমকে উপরে যেতে দেওয়া যাবে না, এই আর কি। তো আর কারো কোনো কোয়েশ্চেন? খুব দ্রুত করে ফেলো কোয়েশ্চেন গুলো, আর 20 মিনিট মতো আছে। আমি করো কোয়েশ্চেন, করো না, লজ্জা লাগতেছে? ভাই আমি শেষের দিকে জয়েন করছি তো, এখন ফিলিতে কখন হবে? ওগুলা তো আমি জানি না, ওগুলা ডেট দিবে, ওই যে পেজ যেটা থেকে পোস্ট দেওয়া হয়েছিল ওই পেজে ওরা আপডেট দিবে ইনশাআল্লাহ। তো গ্রুপে তো শেয়ার করছি, কমন গ্রুপটাতে, ওখান থেকে একটু খুঁজে নিও পেজটা। আর আমি যদি কখনো জেনে যাই তাহলে তো আমি আমার পেজ থেকে আপলোড দিয়ে দিব ইনশাআল্লাহ, তবে ওই পেজটাতে আগে আপলোড হবে ইনশাআল্লাহ। আর কারো কোনো কোয়েশ্চেন? একটা মানে প্রবলেম আইসিডিসি প্রবলেম অনেক বড় হয়, মানে প্রবলেম গুলো তো অনেক বড় হয়, তো আসলে মানে হ্যাঁ বড় বড় একবার প্রবলেম ধরো, গুলো মানে হ্যাঁ আসলে কিভাবে ডিল ব্যাপারটা করা হচ্ছে, যায়? যে গিয়ে অনসাইটের কোশ্চেন আর নরমাল অ্যাড কোডার কোশ্চেন, কোড ফোর্সেস কোশ্চেনের মধ্যে একটু ডিফারেন্ট আছে। মানে অ্যাড কোডারে যেগুলো কোশ্চেন, এগুলো ডাইরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেনটা তুলে দিবে। কোড ফোর্সেসও অলমোস্ট স্ট্রেট ফরওয়ার্ড, কোনো এক্সট্রা নাই, কিন্তু অনসাইটের সব প্রবলেমে একটা স্টোরি দেয় ওরা, তো এটা ধৈর্য ধরে পড়তে হবে। আর একটা প্রবলেম থাকবে, ভালো কথা মনে পড়ছে, একটা প্রবলেম থাকবে যেটা হচ্ছে টাইম ওয়েস্টার, যেটা নয়তো হচ্ছে যে কি ইমপ্লিমেন্ট করতে তোমার 12টা বাজবে, ইজি প্রবলেম, পড়ার সাথে সাথে আইডিয়া চলে আসছে, কিন্তু ইমপ্লিমেন্ট করতে খবর হয়ে যাবে, নয়তো ওই প্রবলেমটার লেংথ হচ্ছে 2 থেকে 3 পৃষ্ঠা। তো এগুলো ধৈর্য ধরে পড়তে হবে। এই গত বছর, এই যে গত বছর না, এই বছরে এনসিপিসি তে 2020 এর একটা প্রবলেম আসছিল এসওএসডিপি এর, ওইটার কোশ্চেন যে অনেক বড় দিছিল, ওইটার কোশ্চেনটা অনেক বড় ছিল, 2-3 পেজের কোশ্চেন ছিল, কিন্তু এটা এসওএসডিপি স্ট্রেট ফরওয়ার্ড ছিল। তো এটা যারা মিস করছে, আমিও মিস করছি, আমরাও মিস করছি, আমাদের টিমটাও, তো ওইটা বোকামি করছে তারা। এটা বড় কোশ্চেন দিছে বলে মানে ধৈর্য ধরে পড়তে হবে ওগুলা, কারণ বড় কোশ্চেন গুলো ম্যাক্সিমাম টাইম ইজি হয়, যে কোশ্চেন গুলোতে স্টোরি বেশি দিছে ওগুলা ম্যাক্সিমাম টাইম ইজি হয়, তো ওগুলা একটু ধৈর্য ধরে পড়তে হবে, নাহলে ঝামেলা পড়বা। আর বেসিক্যালি সব কোশ্চেনই একটু বড় হয় অন সাইডে, কিছু করার নেই, এটা ধৈর্য ধরে পড়তে হবে। আর হ্যাঁ ভালো কথা মনে পড়ছে, তোমরা আজকে থেকে একটু প্রিলিমিনারি কোশ্চেন গুলো একটু ঘেটে ফেলবা। এই যে আইসিপিসি কোড মার্শালে গেলে, কোড মার্শালে কন্টেস্টে গেলে তোমরা এখানে অনেকগুলো কন্টেস্ট লিস্ট পাবা, আস্তে আস্তে একটু একটু স্ক্রল করে করে খুঁজবা কোনটা প্রিলিমিনারি। যেমন কি এখানে পাবা, এই প্রিলিমিনারি কই গেল, একটু কষ্ট হবে বুঝতে, কই গেল, দূর কিছুক্ষণ আগে তো দেখছিলাম, এই আইসিপিসি ঢাকা, এই আইসিপিসি প্রিলিমিনারি দেখছো? তো এভাবে করে করে সবগুলো আগের প্রিলিমিনারি, এনসিপিসি, আইসিপিসি প্রিলিমিনারি গুলো কোশ্চেন গুলো একটু ঘেটে ফেলবা, একটু করে ইজি প্রবলেম গুলো একটু সলভ করার ট্রাই করবা, তাহলে হচ্ছে যে আইডিয়া আসবে। ধরো উইকে একটা প্রিলিমিনারির প্রথম 4-5টা কোশ্চেন দেখার টার্গেট দিলা, ডেইলি ধরো একটা প্রিলিমিনারির একটা কোশ্চেন দেখলা, কালকে আরেকটা দেখলা, পরশু আরেকটা দেখলা, এভাবে করে করে 3-4 বার সময় আছে, সামনে 2-3 বার সময় আছে, তো ওগুলাতে ডেইলি একটু একটু করে করে প্রিলিমিনারি কোশ্চেন গুলো একটু ঘাটো, তাহলে আইডিয়া আসবে যে আসলে প্রিলিমিনারি কিরকম হয়, ইজি কোশ্চেন কয়টা আসে, ইজি কোশ্চেন গুলো কোন লেভেলের আসে, আর হার্ড গুলো কোন লেভেলের আসে, কি কি টপিক আসতেছে, এগুলো নিয়ে একটু ধারণা নিয়ে নাও। ভাই প্রিলিতে 3-4টা সলভ করতে হলে লেভেলটা কেমন হওয়া উচিত, কেমন অ্যাডভান্স নলেজ থাকা উচিত? এই তো এতক্ষণ তো বললাম যে বেসিক গুলো বিএফএস ডিএফএস ন্যাপস্যাক নিয়ে আইডিয়া থাকলেই ইনাফ, নাম্বার থিওরির বেসিকটা জানা থাকলে ইনাফ, এসটিএল জানা লাগবে, বাইনারি সার্চ জানা লাগবে, এগুলো জানা থাকলে এগুলো নলেজ গুলো ইনাফ 3-4টা সলভ করার জন্য ইনশাআল্লাহ, বা আরো বেশি করতে পারবা। আর স্কিল তো মোটামুটি থাকা লাগবেই, এইগুলা ডিরেক্ট চলে আসে না, না 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 অবভিয়াসলি না, ডিরেক্টলি আসবে না, একটু ঘুরে আসবে, মানে প্রবলেম সলভিং স্কিলও লাগবে তোমাদের হালকা, তবে এমন না যে হাই লেভেলের প্রবলেম সলভিং স্কিল লাগবে, মোটামুটি স্কিল আছে, মোটামুটি গুলো অ্যাপ্লাই করতে পারো, তাহলে সলভ করার চান্স আছে, এই আর কি। ওকে, আর কারো কোনো কোশ্চেন ফার্স্ট? আই হোপ আর কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আজকের ক্লাস আমরা এখানে ইনশাআল্লাহ শেষ করতে পারি।
আশা করি তোমাদের হেল্পফুল হয়েছে এই ক্লাসটা, জানি না কতটুকু হেল্পফুল হয়েছে। তো এটা নিয়ে ফিডব্যাক জানাও আমাকে যে আসলে মানে কতটুকু কাজে দিছে এই যে পোস্টটা দেওয়া হবে এই ভিডিওটা নিয়ে। অনেক ভাই হেল্পফুল, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। তো ব্যাপারটা হচ্ছে তোমরা ওই ফেসবুকে যখন পোস্ট করা হবে এইটা, তারপরে ইউটিউবের যে ভিডিওটা থাকবে ওখানে কমেন্টে জানাও আমাকে যে আসলে কতটুকু হেল্পফুল হয়েছে এই আর কি। তো এইভাবে এরকম যদি হেল্পফুল হয় তাহলে হচ্ছে যে কি সামনে আরো যদি এই টাইপের কোনো কন্টেস্ট আসে, প্রত্যেকটা কন্টেস্টের আগে একটা ফ্রি ক্লাস নিব, সবাইকে নিয়ে ডিসকাশন করব কি কি করা যেতে পারে এর আগে করে। তো ওই কারণে ফিডব্যাকটা আমার লাগবে, সবাই আমাকে একটু ফিডব্যাক দিও। আর হচ্ছে আর কি বলবো, ভালো করে প্র্যাকটিস করো প্লিজ। ভাইয়া আপনার কোর্সটার ব্যাপারে একটু বলেন, কিভাবে নিতে পারি আমরা? কোর্সের ব্যাপারে যদি বলি, কোর্স এখন 3টা अवेलेबल আছে, যার মধ্যে একটা হচ্ছে যে দুইটা ভিডিও দেখা লাগবে, মানে লাইভ ক্লাস করা যাবে না। মানে লেভেল 1 লেভেল 2। লেভেল 1 এ হচ্ছে যে কি STL, বাইনারি সার্চ, পলিসি বেসড ডেটা স্ট্রাকচার বলতে ভুলে গেছি। পলিসি বেসড ডেটা স্ট্রাকচার নিয়ে হালকা আইডিয়া রাখি, এটা STL এর মতোই বিল্টিং। এটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, এটাও লাগতে পারে। তবে এটা আমি অ্যাপ্লাই করছিলাম IIUC এর একটা কন্টেস্টে। IIUC এর একটা অনসাইট কন্টেস্ট ছিল চিটাং ডিভিশনাল, ওখানে আমি অ্যাপ্লাই করছিলাম এটাকে। তো এটাও খুব কাজের, একদম ইজি, বিল্ট ইন আছে, মানে বানানো STL এর মতো ইউজ করবা। তো লেভেল 1 আছে পলিসি বেসড ডেটা স্ট্রাকচার, STL, বাইনারি সার্চ, বাইসেকশন, ইন্টিজার বাইসেকশন, ফ্র্যাকশনাল বাইসেকশন, নাম্বার থিওরি, সবগুলো মোটামুটি বেসিক লেভেলের যা আছে সবগুলো নাম্বার থিওরি, লাইক ফাই ফাংশন, ওই যে যা বলছি আর কি। তারপরে লেভেল 2 তে আছে ডাইনামিক প্রোগ্রামিং এবং গ্রাফ থিওরির বেসিক গুলো, DFS, BFS, ট্রি এর ব্যাপার স্যাপার গুলো, তারপরে বাই কালারিং, ন্যাপস্যাক, জিরো অন কয়েন চেঞ্জ, এই ডাইনামিক প্রোগ্রামিং ইন্ট্রোডাকশন, এগুলো আছে লেভেল 2 তে। তারপর লেভেল 3 তে আছে ডাইএক্সট্রা, ফ্লোট ওয়ার্কশেল, তারপরে বিট মাস্কিং, বিটমাস টিপি, LCS, LIS, এগুলা নিয়ে। তবে আরো কিছু টপিক অ্যাড হইতে পারে, কারণ আরো কিছু ডাইনামিক প্রোগ্রামিং আরো কিছু টপিক আছে, যেমন কি ডিজিট ডিপি, গ্রাফ থিওরির কিছু টপিক আছে, যেমন কি বেলম্যান ফোর্ট, এই টাইপের জিনিসগুলো অ্যাড হইতে পারে ইনশাআল্লাহ লেভেল 3 তে। তো এগুলো হচ্ছে যে গিয়ে যেগুলো লাইভ কোর্স, ওগুলো তো জাস্ট পেমেন্ট করবো আর গ্রুপগুলোতে অ্যাড করবো, ক্লাসরুমে অ্যাড করবো, এতটুকুই। যেগুলো ভিডিও কোর্স, ওগুলো তো হচ্ছে যে গিয়ে পেমেন্টের পরে আমি একটা ফর্ম দিই, ওই ফর্মটা ফিল আপের পরে সবুজ, আমার টিচিং অ্যাসিস্ট্যান্ট, সে ওই তোমার মেলটাতে সবগুলো ভিডিও অ্যাক্সেস দিবে। 2-1 দিন টাইম লাগে এটার জন্য। তো তারপর হচ্ছে সেই ভিডিওগুলো দেখে দেখে সলভ করবা এবং টাস্কগুলো জমা দিবা ক্লাসরুমে। তো এটার উপর বেস করে সার্টিফিকেট দিয়ে 100% করলে তারপরে হচ্ছে যে সার্টিফিকেট পাওয়া যায় ভিডিও কোর্সে। অনসাইট মানে লাইভ কোর্সগুলোতে 70% করতে পারলে সার্টিফিকেট দিবেন ইনশাআল্লাহ। এই আছে যে ঘটনা আমার কোর্সগুলোর। বুঝতে পারছো আবু সুফিয়ান? আমি একটু খুব ফাস্ট কথা বলছি, আসলে 13 মিনিট আছে, আমার ভিডিও রেকর্ড বন্ধ হয়ে যাবে। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আর একটা কোশ্চেন আসছে, আই হোপ। অনেক ধন্যবাদ, এটা তো লাস্টে। ওকে, আই হোপ আর কারো কোনো কোশ্চেন নাই? কোশ্চেন আছে? লিঙ্ক লিস্টটা লাগে ভাই ডিপি বা গ্রাফ শিখতে? না লিঙ্ক লিস্ট দরকার নাই, আমি লিঙ্ক লিস্ট নিজেও পারি না। লিঙ্ক লিস্ট লাগে না, সিপি তে লিঙ্ক লিস্ট লাগে না, ভেক্টর আছে তো, বিল্ট ইন ভেক্টর আছে ভাই, লিঙ্ক লিস্ট দিয়ে কি করবা? লিঙ্ক লিস্ট লাগে না, টাইম ওয়েস্ট করার দরকার নেই। ওই ভার্সিটির কোর্সে লাগবে, আবার ইন্টারভিউ তো লাগে মেবি, ওগুলো পরের ব্যাপার। এখন আগে আইসিপিসি প্রিলিমিনারির জন্য চিন্তা করো, ওইটাতে লিঙ্ক লিস্ট লাগবে না ইনশাআল্লাহ। ওকে, আর কারো কোনো কোশ্চেন? ইয়াপ ভাই, অন্য ল্যাঙ্গুয়েজ লাগবে না? আই হোপ নট, কারণ কোশ্চেন গুলো সি প্লাস প্লাস এর উপর বেস করে ওরা টেস্টিং করে, তো সি প্লাস প্লাস জানলেই হচ্ছে। আর সবসময় কোশ্চেন করা হবে যাতে ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক না হয়। জাভা ইউজাররা একটু বেনিফিট পাবে, পাইথন ইউজাররা বেনিফিট পাবে, সি প্লাস প্লাস ইউজাররা বেনিফিট পাবে না, এটা হবে না। তো ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কোশ্চেন হবে না ইনশাআল্লাহ, তো সি প্লাস প্লাস জানলেই হবে ইনশাআল্লাহ। ওকে, বিগ ডেটা নিয়ে কাজ করতে গেলে তো সি প্লাস প্লাস একটু এই টাইপের কোশ্চেন দিবেন ইনশাআল্লাহ। বিগ ইন্টিজারের কোশ্চেন দিবে না, তবে জানা থাকা ভালো, তবে আশা করি দিবে না। কারণ হচ্ছে যে কি এটা তো সেরকম বলে জাভা ইউজাররাই বেনিফিট পাচ্ছে, সি প্লাস প্লাস ইউজাররা বেনিফিট পাবে না, তো এই টাইপের চান্স কম। তবে আমি গ্যারান্টি দিতে পারতেছি না যে দিবে না, তবে চান্স কম, প্রচুর কম চান্স, তো জানা থাকা ভালো। দিতে প্রোফাইল পিকটা কোড কন্টেস্টের, এটা হচ্ছে যে কি NCPC 2018 আমার ফার্স্ট লাইফের ফার্স্ট অনসাইট কন্টেস্ট এটা ছিল। এটা 2018 সালের, 2018 সালে নাকি 17 সালের ভুলে গেছি। আচ্ছা 2018 সালে, হ্যাঁ আমি তখন সেকেন্ড ইয়ারে ছিলাম। আমাদের র্যাঙ্ক তখন ফার্স্ট কন্টেস্টটাতে 50 ছিল, আমাদের 50 পাইছিলাম, 50 ছিল র্যাঙ্ক। 4টা প্রবলেম সলভ করছিলাম। প্রথমটা ছিল স্ট্রেট ফরওয়ার্ড NCR ইমপ্লিমেন্ট করছি, ওই যে আমাদের কম্বিনেটরিক্স এর আছে না NCR,
n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস সিলেক্ট করা, ওইটা সাবমিট করছি। তারপর একটা ক্রিটিক্যাল প্রবলেম ছিল একটু ঘোরানো, ওইটাতে অনেক সলভ করছিল। তারপরে হচ্ছে আরেকটা টাইম ওয়েস্টার প্রবলেম ছিল যেটা একটু ইমপ্লিমেন্টেশন হার্ড ছিল, জিওমেট্রি টাইপের, ওইটাও অনেক সলভ। তারপর আরেকটা প্রবলেম ছিল বাইনারি সার্চের, তো ওই বাইনারি সার্চ বাইসেকশনের, ওইটা আল্লাহর রহমতে আমি সলভ করছিলাম। তো এটা টোটাল 4টা সলভ করছিলাম আমরা, এই আর কি। ভাই আপনি এইবার পার্টিসিপেট করবেন? আবার আমি আসলে প্র্যাকটিস ছাড়ছি যে প্রায় 3-4 মাস হয়ে যাচ্ছে, কিন্তু স্টিল চান্স আছে আবার অ্যাটেন্ড করার, ইচ্ছা আছে এখনো। কারণ সিম্পলি আমি কম্পিটিটিভ প্রোগ্রাম, আমার খুবই ইচ্ছা করতেছে অনসাইট অ্যাটেন্ড করার। তাই যদিও 3-4 মাস ধরে আমি প্র্যাকটিস করতেছি না, তো আস্তে আস্তে ধরবো ইনশাল্লাহ, দেখি এই আর কি। যদি পার্টিসিপেট করি ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে ওখানে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন? আই হোপ কারো কোনো কোয়েশ্চেন নাই। তাহলে ইনশাল্লাহ আমরা আজকের মিটিংটা এখানে শেষ করতেছি। তোমরা আমাকে ফিডব্যাক গুলো জানাবা, মাস্ট ফেসবুক পোস্টের কমেন্টে এবং ইউটিউবের কমেন্টে আমাকে ফিডব্যাক জানাবা। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ ধরে আবার পেট পেট শুনছো। তো 2 ঘন্টা 1 ঘন্টা 50 মিনিট হয়ে যাচ্ছে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।